সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে একটা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রিন বাংলা চ্যানেলের সাপ্তাহিক নিয়মিত আয়োজন সাহিত্যের আড্ডা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি কিষান হালদার। অনুষ্ঠানের শুরুতেই আমি প্রয়াত কবি শঙ্খ ঘোষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের এই মূল অনুষ্ঠানটি আমি শুরু করছি। আপনারা জানেন যে শঙ্খ ঘোষ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তো কবি শঙ্খ ঘোষ আমাদের এপার বাংলা এবং ওপার বাংলার দুই বাংলায় খুব জনপ্রিয় ছিলেন। আমরা গ্রিন বাংলা চ্যানেলের পরিবার তার আত্মার শান্তি কামনা করছি, গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। আজকে মূলত এই অনুষ্ঠানে আড্ডা দেওয়ার জন্য তিনজন বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং গবেষক আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওনাদের মূল্যবান মতামত এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানাবেন, ওনারা কী কী বিষয় নিয়ে কাজ করছেন। আর দর্শক শ্রোতা, আপনারা আমাদের অনুষ্ঠানে সরাসরি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আপনারা আমাদের অতিথিদের করতে পারবেন। তাহলে আমরা মূল অনুষ্ঠানে সবাইকে অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন আশিস কুমার দে, সাংবাদিক, লেখক ও গবেষক, ঢাকা, বাংলাদেশ। আশিস দা, শুভেচ্ছা নেবেন। আপনাকে গ্রিন বাংলা চ্যানেল স্টুডিওতে স্বাগত। আপনি কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এখনো পর্যন্ত ভালো আছি, আপনাদের সবার শুভকামনায়। আপনাদেরও শুভকামনা প্রত্যাশা করি। অবশ্যই, অনেক ধন্যবাদ যে আপনি আজকে আমাদের সাথে আছেন, এবং আশা করি সুন্দর একটি অনুষ্ঠান আমরা আজকে দর্শকদের উপহার দিতে পারবো। আমাদের সাথে এবার যুক্ত হচ্ছেন বাসুদেব বিশ্বাস বাবলা, লোক সংস্কৃতি, ইতিহাস ও সঙ্গীত গবেষক, খুলনা, বাংলাদেশ। তো বাসুদেব বিশ্বাস, আপনাকে গ্রিন বাংলা চ্যানেলের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সাথে সাথে গ্রিন বাংলা চ্যানেলের স্টুডিওতে যারা আছেন এবং দেশের অগণিত দর্শককে আমার প্রীতি ও শুভেচ্ছা। আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি। শুধু মনটা খারাপ, এই দুঃসময়ে, করোনাকালীন সময়ে একে একে চলে যাচ্ছেন সবাই, এই কারণে। তাছাড়া অবশ্যই দাদা, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে। আমাদের সাথে এবার যুক্ত হচ্ছেন বিভূতিভূষণ মণ্ডল, প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপক, খুলনা, বাংলাদেশ থেকে। বাংলাদেশে আমরা সবাই, উনি খুলনা থেকে যুক্ত হচ্ছেন। তো বিভূতিভূষণ মণ্ডল, আপনাকে আমাদের গ্রিন বাংলা চ্যানেল স্টুডিওতে স্বাগতম। শুভেচ্ছা নেবেন। কেমন আছেন আপনি? কিষান, আপনাকে আমার শুভেচ্ছা এবং অভিবাদন। যারা এই অনুষ্ঠান দেখছেন এবং খানিকক্ষণ আমাদের অত্যাচার সহ্য করবেন, তাদের প্রতিও আমার বিনম্র কৃতজ্ঞতা রইল। সবাই ভালো আছেন আশা করি। অনেক ধন্যবাদ বিভূতিভূষণ মণ্ডল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের আজকে তিনজন অতিথি এবং গবেষক। তো দর্শক শ্রোতা, আবারও বলে রাখি যে আপনারা অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে করে সবাই অনুষ্ঠানটি দেখতে পারেন, এবং অনুষ্ঠান চলাকালীন লাইভ আপনারা কমেন্টস করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে, সেই প্রশ্নটিও আপনারা দর্শকদের মাঝখান থেকে আপনারা করবেন। আমাদের অতিথি যারা রয়েছেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে আলোচনায় প্রথমে আমি আশিস দাকে দিয়ে শুরু করব। তো আশিস দা খুলনার বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওনার বাড়ি বাগেরহাট, যদিও উনি কর্মক্ষেত্রে ঢাকায় থাকেন। তো উনি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে থাকেন। সব থেকে মজার ব্যাপার, উনি এমন একটা বিষয় নিয়ে গবেষণা করেন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি নদী এবং নৌপথ নিয়ে গবেষণা করেন। তো সাম্প্রতিক সময়ে দাদা আপনার দুটি বই প্রকাশিত হয়েছে, গবেষণাধর্মী বই। একটা বই হলো বাংলাদেশ নদ নদী ও নৌ পরিবহন ব্যবস্থাপনা, এবং দ্বিতীয় বইটি হলো নদী রক্ষা ও নৌ খাতের উন্নয়ন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা। এই বই দুটি সম্পর্কে আপনি সংক্ষেপে একটু বলবেন আমাদের দর্শকদের। ধন্যবাদ অনুস্পতিম কিষান হালদার। সেই সঙ্গে ধন্যবাদ জানাই যে চ্যানেলটির আয়োজনে আজকের এই অনুষ্ঠান এবং আমাকে যুক্ত করা হয়েছে, সে গ্রিন বাংলা চ্যানেল। এই চ্যানেলের প্রকাশ্যে এবং নেপথ্যে যারা আছেন তাদের সকলের শুভকামনা করি। একই সঙ্গে দুইজন বিদগ্ধ ব্যক্তি আলোচক হিসেবে, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন। যদিও যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, সেই বিষয়ে ওনাদের সমকক্ষ তো দূরের কথা, ওনাদের কাছাকাছিও আমি না। তবে আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি যে ওনাদের কাছ থেকে কিছু শুনে কিছু শিখব। যাই হোক, আমার বই দুটি আমার 2017 সালের মার্চে আমার প্রথম বই বেরিয়েছে। সেটি হলো বাংলাদেশের নদ নদী ও নৌ পরিবহন ব্যবস্থা।
এটি একটি গবেষণাধর্মী বই। এই বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে এবং আমার 2বার এডিশন করতে হয়েছে, পুনর্মুদ্রণ করতে হয়েছে। পরবর্তী বইটি গত বছর যখন আমার প্রকাশিত হয় বইটি, নদী রক্ষা ও নৌখাতের উন্নয়ন বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, এটি লঞ্চিং এর ডেটও ঠিক হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে তখন করোনা রোগী প্রথম শনাক্ত হয় এবং পরবর্তীতে তো অবস্থা কি ঘটে গেছে বা এখনো ঘটছে সবারই জানা, যে কারণে সেটি প্রকাশনা উৎসব করা হয়নি। তা সত্ত্বেও আমি সম্ভাব্য সকল জায়গায়, যে আমার এক্সপেক্টেড যে জায়গাগুলো ছিল সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং অনলাইনে বই বিক্রিও করেছি। আমার এই বই দুটির মূলে রয়েছে নদীমাতৃক বাংলাদেশের নদ নদী সম্পর্কেই, মূলত নদ নদী সঙ্গে প্রাসঙ্গিকভাবে এই নৌ পরিবহন ব্যবস্থাটি এসে যায়। প্রাগ ঐতিহাসিক যুগ থেকে আমাদের এই নদ নদীগুলো আমাদের আবহমান বাংলার একটি সংস্কৃতিকে লালন করে এবং নদীকেন্দ্রিক সভ্যতাই বাঙালির মূল সভ্যতা বলে আমি মনে করি। এবং সেই দৃষ্টিকোণ দিয়েই আমাদের হারিয়ে যাওয়া নদ নদীগুলো স্মৃতিকে ধরে রাখার জন্য এবং নদীগুলো যাতে পুনরুদ্ধার হয়, বিশেষ করে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা, তিনি 2008 সালে নির্বাচনের আগে তার নির্বাচনী ইস্তেহারে নদ নদীগুলো পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছিলেন এবং ক্ষমতাসীন হওয়ার পর থেকে তার নিরলস প্রচেষ্টায় ইতিমধ্যে অনেক নদী উদ্ধার হয়েছে এবং 25,000 কিলোমিটার নৌপথ কমতে কমতে যখন 4,500 কিলোমিটারে নেমেছিল, সেই নদীপথ আবারও আস্তে আস্তে বাড়ছে। ইতিমধ্যে 7,000 কিলোমিটার নৌপথ পুনরুদ্ধার হয়েছে। আশা করি আগামী 25 সালের মধ্যে আরও নৌপথ উদ্ধার হবে এবং বিলুপ্ত অনেক নদী, বেদখল হয়ে যাওয়া অনেক নদী আবারও মানচিত্রে ঠাঁই পাবে। এই হলো আমার নদীর মূল বিষয়। আমি এই বইয়ের ভিতর যে বিভিন্ন নদীর যে কেস স্টাডি করেছি, সেই নদীকে কেন্দ্র করে যেমন কীর্তনখোলা নদী বরিশালে, সেই কীর্তনখোলা নদীর নামকরণের ইতিহাস, এর পেছনে কি কি কারণে এই নদীর নাম কীর্তনখোলা হয়েছিল, কর্ণফুলী নদী, সেখানে কবি নজরুলের কি স্মৃতি ছিল, আমি এইগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। ব্রহ্মপুত্র আচ্ছা আচ্ছা দাদা, একটু বলি যে এই রূপসা নদী নিয়ে কি কাজ করেননি? রূপসা নদী কেন নাম হলো, বা দড়াটানা নদী কেন হলো, ভৈরব নদী কেন হলো, এটা কি আসছে আপনার বইয়ের ভিতরে? হ্যাঁ, আমার বইয়ের ভিতর রূপসা নদীর নামকরণ আছে। রূপসা নদীর নাম মূলত আদি পুঁথিপত্রে রূপসা নামে নদী পাওয়া যায় না। এটি ছিল রূপচাঁদ সাহা নাম করে একজন লবণ ব্যবসায়ী, তিনি তার পণ্য পরিবহনের স্বার্থে একটি খাল খনন করেছিলেন, যে খালটি ভৈরব এবং পশুর নদের সঙ্গে সংযোগ স্থাপনকারী খাল। এবং খালটি খনন করার পর এত খরস্রোতা হয়ে গেল যে পরবর্তীতে সেটি নদীতে রূপ নেয়। সেই রূপচাঁদ সাহা খাল থেকে রূপচাঁদ সাহা নদী পরবর্তীতে ওই কিছু অংশ বাদ গিয়ে রূপসা নদী হয়েছে। এটি আমি আমার দীর্ঘদিনের যে পড়াশোনা তার মধ্যে দিয়ে উদ্ধার করেছি। হয়তো কোনো ইতিহাসবিদের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন বা নতুন কোনো তথ্য সংযোজন করতে পারেন, এটা আমার জানা আর কি, আমার ভুলও হতে পারে। আর রূপসার পাশে আরেকটি নদী আছে, 18 বাঁকি নদী, যে নদীটি 18টি বাঁকেই প্রবাহিত হয়েছে, যে কারণে নদীটির নাম 18 বাঁক। যাক, নদী নিয়ে বলতে গেলে বলা শেষ হবে না এবং এখানে 2জন সাহিত্য অঙ্গনের লোক আছেন, সংস্কৃতি অঙ্গনের লোক আছেন, তারা নিশ্চয়ই নদী সম্পর্কে আরো বিশদ জ্ঞান গর্ব আলোচনা করবেন, আমিও জানবো বা দর্শকরাও জানতে পারবেন। ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুরু করলাম অনুষ্ঠান, আরো অনেক কথা আমরা শুনবো আমাদের যে সময়টুকু রয়েছে। এবার আমরা বাদদাদার কাছে আসবো। দাদার কাছে প্রশ্নটি হলো যে সংস্কৃতি এবং লোক সংস্কৃতি, ইংলিশে যেটাকে আমরা বলছি কালচার এবং ফোকলোর কালচার, তো এই দুটি বিষয়ের পার্থক্যটা আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন সংক্ষেপে। ধন্যবাদ কিষান বাবু এবং পিছনের কারিগর। সংস্কৃতি এবং লোক সংস্কৃতি, আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। লোক সংস্কৃতি বলতে একেবারে স্পেসিফিক, খুব সংক্ষেপে কোনো একটি স্থানের বা এলাকার বা মানুষের নিজস্ব সংস্কৃতি বোঝায়। সেটা একেবারে শ্রুতি নির্ভর এবং বিশ্বাস নির্ভর।
আর সংস্কৃতি বলতে আমরা সাহিত্য এবং জীবনের অধিকাংশ বিষয়গুলি অন্তর্ভুক্ত এবং উদ্ভাবিত, যেগুলো চর্চার মাধ্যমে তার ভিতরে কৃতি জন্ম হয়, সেটাই হলো সংস্কৃতি। এখন আমি এই লোক শব্দটি নিয়ে আমার কিছুটা আপত্তি আছে। আরো অনেকগুলি শব্দ আছে, লোক সংস্কৃতি, জনসংস্কৃতি, গণসংস্কৃতি। সর্বাধুনিক যে শব্দটি আমরা ব্যবহার করি বা আমি পছন্দ করি সেটা হচ্ছে লোকজ সংস্কৃতি। এই লোকজ সংস্কৃতি আমি যখন বলি তখন এটি একটি বৃহৎ আঙিনা আমাকে ছেড়ে দেয়, কিন্তু তার পাশাপাশি লোক সংস্কৃতি বা যে শব্দই ব্যবহার করি না কেন, আসলে ফোক কালচার, এটা যথাযথ বাংলা এখনো করা যায়নি। তবে এই লোকজ সংস্কৃতিটা অনেকখানি অর্থবহ। অর্থাৎ লোকজ সংস্কৃতি আমি যখন বলি তখন একটা বিস্তারিত প্রাঙ্গণ আমি পেয়ে যাই এই আমার সংস্কৃতির প্রকাশে। আমি নিশ্চয়ই লোকজ সংস্কৃতি আর সংস্কৃতি হলো একেবারে শহুরে সংস্কৃতি, যেটা আমরা চর্চা করি। আর লোকজ সংস্কৃতি একটি মানুষের, একটি অঞ্চলের একটি বিশ্বাস বর্ধিত একটি সংস্কৃতি, যেটা অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমি একটু কোট করব যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কৃতি সম্পর্কে বলেছিলেন যে মানুষ হয়ে ওঠাই তার সংস্কৃতি। খুব সংক্ষেপে উনি একটা সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন। এই বিষয়টিকে আপনি একটু কিভাবে দেখেন যে মানুষ হয়ে ওঠাই হচ্ছে তার সংস্কৃতি? হ্যাঁ, শুধু রবীন্দ্রনাথ বলেছেন নিশ্চয়ই যথাযথ বলেছেন, কারণ যতক্ষণ তার ভিতরে মানুষের এই জীবনাচার, যতক্ষণ না এর ভিতরে কৃতি জন্ম হয়, অর্থাৎ চর্চার ভিতর দিয়ে, মানুষ হওয়ার ভিতর দিয়ে, এই মানুষের জীবন চলার পথে পথে এই সংস্কৃতির জন্ম। ফলে রবীন্দ্রনাথ যথাযথ বলেছেন। আরো বলেছেন জনপদের হৃদয় কলরব হলো, রবীন্দ্রনাথ বলেছেন জনপদের হৃদয় কলরব, এটি হলো জনসংস্কৃতি, লোক সংস্কৃতি বা লোকজ সংস্কৃতি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এবার আমি বিভূতি বাবুর কাছে আসবো। যে বিভূতি বাবু, আপনি তো বিভূতিভূষণ মণ্ডল, আপনি সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, শহীদ আবু কাশেম ডিগ্রি কলেজ, কোয়াবাজার, হরিণটানা। আপনি এই অধ্যাপনার পাশাপাশিও আপনি প্রবন্ধ লিখছেন, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন। তো এই যে কাজটি করছেন, অত্যন্ত কঠিন একটি কাজ, গবেষণা করা। যে একটা কবিতা লিখতে গেলে যে ভাবের প্রয়োজন হয়, আমার মনে হয় যে এটা খানিকটা কল্পনা প্রসূত বিষয়, কিন্তু যখন আপনি গবেষণাধর্মী কাজ করবেন তখন অনেক উপাত্তের সাথে জড়িত থাকে। তো এই কঠিন কাজটি আপনি সাবলীলভাবে কিভাবে করে যাচ্ছেন? এতগুলো কাজ অধ্যাপনা করছেন, তারপর ওই লিখে যাচ্ছেন, এটা সম্পর্কে আপনি একটু সংক্ষেপে বলবেন। প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটির মুখোমুখি আমাকে মাঝে মধ্যেই হতে হয়। তো প্রথমেই বলি যে সাহিত্যের যতগুলো আঙ্গিক অথবা শাখা রয়েছে, তার মধ্যে যেটিকে আমরা মননশীল শাখা বলি, সেটি হচ্ছে মূলত প্রবন্ধ। এবং আমরা এখন যে সময়টিতে অবস্থান করছি, এই সময়ে সব থেকে কম চর্চার জায়গাটি হচ্ছে প্রবন্ধ। তো আপনি প্রশ্ন করেছেন যে আমি কেন প্রবন্ধে এলাম। এর প্রথম যে কারণটি তা হলো এই যে প্রবন্ধের মধ্যে নিজের চিন্তাশীলতাটাকে যত সূক্ষ্ম এবং যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করা যায়, ঠিক অন্য কোনো মাধ্যমে এমনকি যুক্তি প্রদর্শনের জায়গা যথেষ্ট থাকে না। অর্থাৎ পূর্বতন কোনো একটি ধারণাকে খারিজ করে দেওয়া অথবা নতুন একটি ধারণাকে প্রতিষ্ঠিত করার যে যুক্তিপূর্ণ বক্তব্য, সেটি প্রবন্ধে উপস্থাপন করা সহজ হয়। আর একটি বড় কথা হলো যে আমি মূলত যে প্রবন্ধগুলো লিখি সেটি গবেষণা প্রবন্ধ বলাই ভালো। তো গবেষণার ক্ষেত্রে সব থেকে আনন্দের যে জায়গাটি তা হলো এই যে একটি তথ্য অনুসন্ধান করতে গিয়ে সাথে সাথে আরো বহু বিচিত্র তথ্যের সন্ধান পাওয়া যায়, যেটি হয়তো আমার আগে জানা ছিল না।
কাজে এই যে একটি খনন প্রক্রিয়া, যে একটিকে থেকে আরেকটি পেয়ে যাওয়া, তো এই যে অনুভূতি, এটি মূলত আমাকে এই গবেষণামূলক প্রবন্ধে বেশি মাত্রায় উদ্বুদ্ধ করেছে। আরেকটি হলো যে আমি আসলে যে কাজগুলো একটু সহজ, একটু গতানুগতিক, যেটা মানুষ সবাই করতে চাই, আমি একটু সেই ধারা থেকে বরাবরই একটু ভিন্ন ধারায় চলার চেষ্টা করি। তো এটিও একটি কারণ বলতে পারেন যে সাহিত্যের এত সব মাধ্যম থেকে আমি প্রবন্ধ এই কারণেই বেছে নিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান কথা বলার জন্য। আমি জানি যে আপনি বিভূতিবাবু, আপনি সবসময় জীবনের সরল পথে আপনি চলেননি। আমি যতটুকু জানি, আমার যতটুকু জানা মতো আপনি সবসময় একটু বক্র পথে চলে দেখার চেষ্টা করেছেন যে জীবনটা আসলে অন্যভাবে দেখা যায় কিনা। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বলেছেন। আচ্ছা, আমরা কমেন্টস একটু দেখে আসবো, কারণ কমেন্টসগুলো যারা করেন ওনারা অনেক আশা নিয়ে করেন। আর দর্শকরা আমাদের গ্রিন বাংলা চ্যানেলের সম্পদ, আমরা মনে করি যে ওনারা আছেন বলে আমাদের এই চ্যানেলটি এত জনপ্রিয়। তো মুজিবুর রহমান বাবুল, উনি বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির সভাপতি, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখেছেন শুভকামনা। স্যারকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, আরেকটি কমেন্টস আমরা একটু দেখে আসবো কে করেছেন। আচ্ছা, অঞ্জন গোপ, উনি লিখেছেন সম্মানিত সাহিত্যিকবৃন্দের প্রতি রইল প্রাণঢাল অভিনন্দন। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলছিলেন যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এক গবেষণা প্রয়োজন। তাই গ্রিন বাংলা চ্যানেলের সম্মানিত কিষান দাদারকে আন্তরিক ধন্যবাদ। এই হিসেবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে কেন কোনো গবেষণা যদি তুলে ধরতেন, তাহলে আপনার সাধারণ বেসিকদের ভাগ্য পরিবর্তন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হতো। আচ্ছা, অঞ্জন গোপ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে নয়, এই বিষয়টি আমাদের আজকে সাহিত্যের আড্ডা। তো আপনার সাহিত্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি একটু সেই প্রশ্নগুলো করবেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ নিশ্চয়ই সে উত্তরটি দেবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এবার রয়েছেন আমাদের সাথে আসাদুজ্জামান সুমন। দাদা, সুন্দর আলোচনা চলছে। আসাদুজ্জামান সুমন, আপনাকে ধন্যবাদ, শেষ পর্যন্ত নিশ্চয়ই আপনি থাকবেন। বরুণা ব্যানার্জি কল্পনা, উনি লিখেছেন যে সাথে আছি, ভালো লাগছে। তা নিশ্চয়ই আপনি সাথে থাকবেন শেষ পর্যন্ত, আমাদেরও ভালো লাগছে আপনাদেরকে যুক্ত পেয়ে, নিশ্চয়ই শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, এবার রয়েছেন প্রবী মণ্ডল, আমার সব প্রিয় মুখ একই সঙ্গে দেখতে পাচ্ছি, সকলের জন্য শুভকামনা রইল। অনেক ধন্যবাদ প্রবী মণ্ডল সাথে থাকার জন্য, এবং শেষ পর্যন্ত নিশ্চয়ই থাকবেন। এবার রয়েছেন মিহির কুমার মণ্ডল, গ্রিন বাংলা চ্যানেল এর কলাকুশলী ও সাহিত্যিক আড্ডার সঞ্চালক কিষান দাদাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই এত সুন্দর ব্যতিক্রমধর্মী সাহিত্য রস সমৃদ্ধ একটা অনুষ্ঠান করার জন্য। মিহির মণ্ডল, আপনাকে অনেক ধন্যবাদ, শেষ পর্যন্ত নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আরেকজন গুণী ব্যক্তি যুক্ত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং NCTV এর প্রধান সম্পাদক ডক্টর সন্তোষ ঢালি। উনি লিখেছেন আলোচনা বেশ সমৃদ্ধ ও মনোমুগ্ধকর হচ্ছে, ধন্যবাদ কিষান এবং আলোচকবৃন্দকে। অনেক ধন্যবাদ আপনাকে, আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আসলে সকল আলোচকবৃন্দ এবং যারা কমেন্টস করেন ওনাদের যদি কমেন্টস পড়তে চাই আমাদের একটু সময়ের অভাব হয়। তো যদি কারো কমেন্টস আমরা না পড়তে পারি তো সেই বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের কমেন্টস অবশ্যই আমাদের কাছে মূল্যবান, কিন্তু আজকে আরও বেশি মূল্যবান আমাদের যারা অতিথি রয়েছেন ওনাদের আলোচনাটা শোনার। আজকে খুব ভালো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং তিনজনই গবেষক, অতএব সাধারণ কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, সবই অসাধারণ, এবং আপনাদের অংশগ্রহণটা আমাদের কাছে অসাধারণ সবসময়। আশা করি এটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এবার আমি আবার আশিস দাদার কাছে আসবো। আশিস দাদার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি অন্য বিষয় বাদ দিয়ে নদী নিয়ে গবেষণা করছেন, এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে, যে নদী রক্ষা করলেই আমাদের গ্রাম বাংলা রক্ষা পাবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি আপনি বলেছেন যে অনেক নদী এখন উদ্ধার হচ্ছে, দখলকৃত নদী। তবে এমনটিও তো আমরা দেখতে পাচ্ছি যে ছোটবেলার সেই স্মৃতি বিজড়িত নদীগুলো এখন আর আমরা পাচ্ছি না, শুকিয়ে গেছে, অথবা সেই জায়গাতে চাষাবাদ হচ্ছে। এর জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি, এবং আপনি কি বিষয় চিন্তা করেছেন এই ব্যাপারটি নিয়ে, আপনি সংক্ষেপে বলবেন। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। মূলত
আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ খাত যেটাকে আমরা বলি, সেটির প্রধান খাত ছিল নৌ পরিবহন ব্যবস্থা, যেটা সম্পূর্ণ নদী কেন্দ্রিক। এবং এই বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থার একটি সোনালী অতীত ছিল। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এই ধারাটাকে পরিবর্তন করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে নদী ধ্বংসের সম্পর্ক কি? নিশ্চয়ই সম্পর্ক আছে। 75-এর 15 আগস্টের বিয়োগান্ত পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দেশকে কুরে কুরে খাওয়ার জন্য বিশ্ব ব্যাংক, IMF নানা রকম ফন্দি ফিকির হাজির করে। বহুজাতিক অটোমোবাইল কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় বিশ্ব ব্যাংক এবং IMF 75 পরবর্তী অগণতান্ত্রিক অদেশপ্রেমিক সরকারগুলোকে নানা ধরনের কুমন্ত্রণা দিয়ে ওই বহুজাতিক অটোমোবাইল কোম্পানিগুলোর ব্যবসায়িক স্বার্থে বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থাকে একেবারে তলানিতে নিয়ে যায়। এর বিনিময়ে তারা সড়ক সম্প্রসারণ, সড়ক অবকাঠামো নির্মাণ, এই দিকে তারা মোটা অঙ্কের টাকা ঋণ দেয়, ঋণ দিয়ে আমাদেরকে ঋণগ্রস্ত করে। একই সঙ্গে এই সড়ক পথে ব্যবহারের জন্য বহুজাতিক কোম্পানিগুলো তৈরি বাস, ট্রাক সহ অন্যান্য সড়কযান এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি এদেশে দেদারসে বিক্রি শুরু করে। এর মধ্য দিয়েই কিন্তু আস্তে আস্তে আমাদের নদ নদীগুলো ধ্বংস হতে থাকে। এখন আমি কেন নদ নদীকে বেছে নিলাম আর ছোট ছোট নদ নদীগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো কি হবে? আপনি যদি আমার দ্বিতীয় বইটি পড়ে থাকেন, নদী রক্ষা নৌখাতের উন্নয়ন বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, সেখানে এমন কিছু নদীর নাম আমি উল্লেখ করেছি, সেই নদীগুলোর নাম আদৌ সেই এলাকার লোকে শোনে না। বইটি যখন ওই এলাকার কারো হাতে গিয়েছে, সেই ভদ্রলোক উপযোজকে আমার সঙ্গে যোগাযোগ করে বলেছে, ভাই এই নদীর নাম তো কখন শুনি নাই। অনেক নদীর নাম একদম মনে হবে যেন মানে বিস্ময়কর, যে নদীর নাম আমরা শুনি নাই, এই নদী আদৌ এখানে ছিল কিনা। আমি যেমন ঢাকার কথা বলি, গহরদরি একটা নদী ছিল ঢাকায়, যেটাকে টঙ্গী নদীও বলা হতো। সেই নদী কিন্তু এখন ম্যাপে নাই। এটা সিএস ম্যাপে ছিল, পরবর্তীতে আর এটা আসে নাই। এরকম বাগেরহাট অঞ্চলে অনেক নদী ছিল, যে নদীগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। বটিয়াঘাটার কাজীবাসা নদী একসময় প্রচণ্ড খরস্রোতা ছিল, ওই নদী এখন মৃতপ্রায়। এরকম শুধু নট অনলি বটিয়াঘাটা বা বাগেরহাট, সারা বাংলাদেশের চিত্রই অভিন্ন। এই নদীর সঙ্গে আমাদের শুধুমাত্র সংস্কৃতির অবিচ্ছেদ্য বন্ধন না, নদীর সঙ্গে আমাদের আর্থসামাজিক উন্নয়নের একটি প্রেক্ষাপট ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দেশের সভ্যতা নদীকেন্দ্রিক সভ্যতা। আমাদের দেশের কবি সাহিত্যিকরা তাদের সাহিত্যের উপাদান হিসেবে বিভিন্ন নদী এবং নদীর তটরেখাকে বেছে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ বলেন, নজরুল বলেন, জীবনানন্দ দাশ বলেন, এমন কোনো কবি নেই যিনি নদীকে ভালোবাসেননি। সমাজে বা জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত একজন কবিও আপনি পাবেন না যার কাব্যগ্রন্থের মধ্যে কোনো না কোনো নদীকে তিনি ব্যবহার করেননি। এই সামগ্রিক বিষয় বিবেচনা করে, আর আমাদের বাঙালি সমাজ, আমরা বাংলাদেশের এই ভূখণ্ডের অধিবাসী, আমাদের যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর সঙ্গে আমাদের একটি নারীর সম্পর্ক, নদীর সঙ্গে আমাদের কৃষির সম্পর্ক, নদীর সঙ্গে আমাদের মৎস্য সম্পদের সম্পর্ক, নদীর সঙ্গে উপকূলের সম্পর্ক। নদীগুলো ভাঙ্গন ঠেকাতে না পারলে আমাদের উপকূল টিকবে না। যেমন আজও ঢাকা রিপোর্টার্স ইউনিটে একটি অনুষ্ঠান হয়েছে যে বর্ষা মৌসুম আসার আগেই খুলনার দক্ষিণাঞ্চল, খুলনা এবং সাতক্ষীরার যে একেবারে দক্ষিণের যে সুন্দরবন ঘেঁষা যে অঞ্চল, বঙ্গোপসাগর লাগোয়া যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলিকে রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। এই বেড়িবাঁধ নির্মাণ কিন্তু প্রতি বছরই বেড়িবাঁধ সংস্কার হয়। এক্ষেত্রে অনেক টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়, কিন্তু নদীগুলো সংস্কারের অভাবে, নদীগুলো তলদেশ ভরাট হয়ে যাওয়ার অভাবে ভাঙ্গন কিন্তু থামানো যাচ্ছে না। এই ভাঙ্গন থামাতে না পারার কারণেই কিন্তু আমাদের কোনো সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। ফলে নদীর সঙ্গে আমাদের যেমন কৃষির সম্পর্ক, যেমন অর্থনীতির সম্পর্ক, মৎস্য সম্পদের সম্পর্ক, তেমনি নদীর সঙ্গে আমাদের একটা লোকজ সংস্কৃতির সম্পর্ক রয়েছে, যেটা আমাদের আত্মিক সম্পর্ক বলা যায়। এই কারণে আমি নদীকেই আমার
গবেষণার আহ, প্রধান লক্ষ্যবস্তু হিসেবে আমি গ্রহণ করেছি এবং এটা আমার অনেক অন্তর অনেক থেকে ধারণ করেছি। অনেক অনেক ধন্যবাদ দাদা এই ব্যতিক্রমধর্মী প্রচেষ্টার জন্য। আসলে নদী শুধু আপনি যেমনটি বললেন তা না, আমাদের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত তো একটি নদীকে নিয়ে একটি একটি কবিতা লিখেছিলেন, চতুর্দশপদী কবিতা, কপোতাক্ষ নদ। কপোতাক্ষ অতএব নদ। নদী, হ্যাঁ কপোতাক্ষ নদ, তাহলে তো নদীর অবদান তো অনেক। শিল্প সাহিত্যের ক্ষেত্রে যারা শিল্পী কবিতা লেখেন, কাব্য চর্চা করেন, ওনাদের জীবনে নদীর প্রভাব তো রয়েছেই। অতএব অনেক ধন্যবাদ আপনাকে এই কাজটি করার জন্য। আচ্ছা, আমাদের সাথে রয়েছেন, একটু দেখে আসি আমরা, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের শিল্পী রয়েছেন তারকনাট্য, শুভকামনা। হ্যাঁ দাদা, শুভকামনা আপনাকেও, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। এবার কে রয়েছেন আমরা একটু দেখি। নিরঞ্জন মণ্ডল, খুব ভালো লাগছে। বাসুদেব বাবু যদি লোকশিল্পী আব্দুল আলিমকে নিয়ে আলোচনা করেন, হ্যাঁ নিশ্চয়ই আমরা সে আলোচনায় আসবো, আপনি সাথে থাকুন আমাদের। সে আলোচনা নিশ্চয়ই হবে। তারকনাট্য দাদা আবার লিখেছেন যে খুব ভালো আয়োজন, আজকের লাইভ দেখছি, অসাধারণ আলোচনা, জানতে পারছি অনেক কিছু, অনেক ধন্যবাদ। ডক্টর সন্তোষ ঢালি আমাদের সাথে যুক্ত আছেন, উনি লিখেছেন যে নদী মরে গেলে সভ্যতা মরে যায়, আমাদের সভ্যতা তাই মৃত, আসুন নদী বাঁচাই, সভ্যতা বাঁচাই। খুব মূল্যবান কথা, খুবই মূল্যবান কথা, যে নদী মরে গেলে আসলে সভ্যতা মরে যায়। ওই অঞ্চলের নদীমাতৃক যত নদী কেন্দ্রিক যত কর্মকাণ্ড সবগুলো নষ্ট হয়ে যায়, থাকে না। খুব মূল্যবান কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, আরও আলোচনা নিশ্চয়ই শুনবো। তো এবার আমরা চলে যাচ্ছি বাসুদেব দাদার কাছে। যে দাদা, আমাদের লোকজ সংস্কৃতির একটি বড় উপাদান রয়েছে পালা গান, পট গান, কবি গান, জারি গান, সারি গান। তো এই গানগুলো কেন জানি না হারিয়ে যাচ্ছে, আমরা সেটা পাচ্ছি না। তো আপনার কি মনে হয় যে আধুনিক সভ্যতার প্রভাবে কি এইগুলো হারিয়ে যাচ্ছে, নাকি আমরা সেগুলো পৃষ্ঠপোষকতা করছি না, কোনটি? আচ্ছা কিষান দা, আপনার প্রশ্নের উত্তরের আগে, যেহেতু লোকজ সংস্কৃতি নিয়ে কাজ করছি, আর প্রধান কথা হলো যে আমি একজন খুলনা প্রেমিক মানুষ। পুঁথি নিশ্চয়ই। খুলনার লোকজ সংস্কৃতি বা লোক সাহিত্যের একটি খুলনার নিজস্ব উপাদান। আপনারা জানেন বনবিবির কথা, এই বনবিবির জীবনী কিন্তু এই পুঁথির মাধ্যমে উপস্থাপিত একটি গ্রন্থ। যাই হোক, নিশ্চয়ই। তো কথা তো বলতেছি, শুরুতেই লোকজ সংস্কৃতির একটি উপাদান দিয়ে শুরু করি। হ্যাঁ। পুঁথির বর্ণনায় খুলনা নামের ইতিহাস, এটা আমারই লেখা, কিন্তু আমার এই লোকজ সংস্কৃতির ধারায়। আর শোনেন শোনেন ভাই বন্ধুগণ, শোনেন দিয়া খুলনা নামের বিষয় কিছু করিব বর্ণ, আমার চেয়েও ভালো জানেন সম্যজন, খুলনা দিবস বলে কথা করিবেন মার্জন। আর নানান মনের নানান মত খুলনা নিয়ে আছে, তিনটি মতই গ্রহণযোগ্য সর্বজনের কাছে, খুলো না কাল না আর খুল্লেশ্বরী, ইতিহাসে লেখা সেটা স্মরণ করি। শোনেন মন দিয়া, শোনেন মন দিয়া, বদরানিয়া বাণিজ্যের কারণে রূপসাহার খাল দরিয়া যাইতো বাদা বনে, সামনে বিপদ ভারী, সামনে বিপদ ভারী, বান্ধ তরি দড়াদড়ি দিয়া, খুলো না আদেশ আসিত ভাসিয়া বাদা ভিতর হতে, বাদার ভিতর হতে বন বিবিতে সন্তানের কারণ, উপেক্ষায় তার বাদায় নিশ্চিত হইত মরণ, বিবির দৈববাণী, বিবির দৈববাণী কানে শুনি খুলো না হইতে, খুলনা নামটি পাওয়া গেল সাক্ষী বইয়ের পাতে, বলি তারপরেতে। আর ব্রিটিশ এক
একখান জাহাজে সে বাদা বনের নামায়, বিপদে পড়িয়া গেল সাগর মোহনায়। কোথায় জাহাজে পড়ে আছে সে কথা জানাতে, কালনারে একটু নিচে আছে লিখে দিলেন খতে। সেই থেকে আস্তে আস্তে কালনা হলো খুলনা, ইতিহাস ঘাটিলে আরো বিশদে যায় জানা। পুঁথি খুলনার ঐতিহ্য এক, সেই কথা জানিয়ে পরের কথা ত্রিপদীতে দিতে চাই বর্ণিয়ে। ধনকুব এক সদাগারে ভাটির দেশে ব্যবসা করে, রূপসাহের ওই খালে যাতায়াত। ধনকুবের পাংশি ভেড়ে রূপসা খালের দুই পাড়ে, ব্যবসা লাভে হলো বাজিমা। ধনপতির দুই স্ত্রী লহনা আর ফুল্লেশ্বরী প্রাণের প্রিয় তাহার নামে পশ্চিম পাড়ে কালী মাতার মন্দির গড়ে, ফুল্লেশ্বরী নাম দেন তার। দিনে দিনে ফুল্লেশ্বরী খুলনা নামটি ধারণ করি, ইতিহাসের মহিমায় অপার। যশোর খুলনার ইতিহাসে সত্যি স্মৃতির লিখে গেছে, বাবলা বিশ্বাস কি লিখিবে তা। এই পর্যন্ত দিয়ে ক্ষান্ত শেষ করি পুঁথির বৃত্তান্ত, বেড়ে যাচ্ছে দেহের কলেবান। ভুল ত্রুটি ক্ষমা চাই, এছাড়া আর চাওয়ার নাই, চরণে দেই সালাম নমস্কার। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ দাদা, এই যে পুঁথিপাঠ, দাদা একটু বলি যে এই পুঁথিপাঠ আমার একবার সৌভাগ্য হয়েছিল, আশিস দা বা বিভূতিভূষণ মন্ডলের সৌভাগ্য হয়েছে কিনা জানি না, আমাদের অঞ্চলে একবার এই পুঁথি আমি শুনেছিলাম হারিকেন জ্বালিয়ে এক ভদ্রলোকে পুঁথিপাঠ করেছিলেন। এটা হচ্ছে সম্ভবত গাজী কালুর পুঁথি, এরকম কিছু একটা হবে। তো সেই স্মৃতিটুকু আজকে আপনি আবার ফিরিয়ে দিলেন, চমৎকার, অনেক ধন্যবাদ। এখন এই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলছি। আমার প্রশ্নটি ছিল এখানে যে কেন আমরা এই পালা গান, পট গান, কবি গান, সারি গান, জারি গান, পুঁথিপাঠ হারিয়ে ফেলছি কেন, একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ, আমি আমার ওই বাংলা একাডেমি থেকে প্রকাশিত দক্ষিণবঙ্গের লোকসঙ্গীতে হারিয়ে যাওয়ার বিষয়টিকে আমি উল্লেখ করেছি। এর মূল কারণ হচ্ছে দাদা, সেটা হলো মূল কারণ যেটা, যে সমস্ত এই লোকজ উপাদানের সাথে অর্থনৈতিক বিষয়টি যুক্ত হয়নি, আমরা দুঃখজনক হলেও দেখছি সেগুলো আস্তে আস্তে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। কারণ মুক্ত বাণিজ্য অর্থনীতির সময় চলছে, মুক্ত বাজার অর্থনীতির সময় চলছে। এখানে মানুষ তার জীবিকার তাগিদেই আস্তে আস্তে, যখনই এতে আয় বাণিজ্য না হয় কত সময় শখ মেটাবে, মানুষের জীবন জীবিকা এত কঠিন জায়গায় চলে এসছে। প্রধানতম কারণটি হলো এর সঙ্গে বাণিজ্য যুক্ত না হয়। এছাড়া আরো অনেক নানাবিধ কারণ আছে। এই যে পুঁথি, আমার জানা মতে পুঁথির যে এই সুরটি, এটি আমাদের দেশে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, রপ্ত করার লোকের অভাব, অবহেলার কারণে হারিয়ে যাচ্ছে। এরকম প্রত্যেকটি, যেমন অষ্টক গান, হালই গান, এগুলো আমাদের ছোটবেলায় আমার ফাদারের নিজের দল ছিল, আমি সেই দলের পেছনে ঘুরে ঘুরে রপ্ত করেছি। তো এরকম যে সমস্ত সঙ্গে বাণিজ্য বা বাণিজ্যিক কর্মকাণ্ডটি যুক্ত হয়নি, মূল কারণ সেটা। আর এই যে আমরা এখন লাইভে কথা বলছি, এটি এই আধুনিক সভ্যতার নানাবিধ প্রলোভনের কারণেও এটি হারিয়ে যাচ্ছে। কারণ এগুলি চর্চাতে মূল বিষয় হচ্ছে লোকজ সংস্কৃতির এই উপাদানগুলিকে দেখবেন অধিকাংশই দল ভিত্তিক একটা কার্যক্রম। তো মানুষের
সেই আগে মানুষের অনাবিল সময় ছিল, ধান কাটার পরে তারা রিহার্সেলে বসত এবং এই চর্চাগুলি টিকে থাকতো, ছিল। কিন্তু এখন মানুষের এই অগণিত সময় হারিয়ে যাচ্ছে, ফলে তার সাথে সাথে যেন লোক সংস্কৃতির এই উপাদানগুলো চলে যাচ্ছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা। তবে ওই আপনার প্রতিপাঠ নিয়ে কিন্তু অনেক আহ, দর্শক কমেন্টস করছেন যে আসলে এটি তো আমরা শুনতে পারি না, যে আপনার রয়েছেন সুকুমার বাগচি, প্রতিপাঠের সুরে সুরে ভালো লাগছে শুনতে। তো আমরা ওই কথার ফাঁকে ফাঁকে কমেন্টসগুলো আমরা একটু দেখাবো, সব কমেন্টস তো করতে গেলে আসলে সময় চলে যাবে। আর কে আছেন একটু আমরা দেখে আসি। যে কালিদাস রয় লিখেছেন, সুন্দর প্রতিপাঠ শুনলাম। নিশ্চয়ই আমি অনেকদিন পরে শুনলাম, আপনারাও নিশ্চয়ই অনেকদিন পরে শুনছেন। আর দাদা কিন্তু ভালো শিল্পী, গান গাইতেন এক সময়, এখন ওইভাবে হয়তো গান করেন না, কিন্তু উনি বেতার এবং বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। অতএব ওনার সুর তো থাকবেই এবং ভালো তো লাগবেই আমাদের। আচ্ছা, আর আর কে আছেন আমরা একটু দেখে আসি। হ্যাঁ, সুকুমার বাগচি লিখেছেন যে সোহাগ মিডিয়ার কারণে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে, মিডিয়ার কারণ হতে পারে। আচ্ছা, মোংলা থেকে সাথে আছে কে লিখেছেন? আচ্ছা, মনোজ বিশ্বাস লিখেছেন যে মোংলা থেকে সাথে আছি। নিশ্চয়ই আপনি সাথে থাকবেন শেষ পর্যন্ত। আরও যদি সুযোগ থাকে দাদা আরও কিছু শোনাবেন আমাদের। আচ্ছা, আজকে নীলমালা চ্যানেলের সৌজন্যে সাহিত্যের আড্ডায় উপস্থিত আশিস কুমার দে, বাসুদেব বিশ্বাস, বিভূতিভূষণ সহ লাইভ উপস্থিত অন্যান্য কাব্য ও সাহিত্য রসিকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তিনাদের আলোচনায় আমরা লোকজ সংস্কৃত ও সাহিত্য সম্পর্কে অনেক মূল্যবান তথ্য পাচ্ছি। নিশ্চয়ই নীলকমল মণ্ডল সাথেই থাকুন। আচ্ছা, তারপর আছেন মির্জা সাইফুর, নাইস প্রোগ্রাম, বেস্ট উইশেস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস অ্যান্ড স্টে টিল এন্ড অফ দ্য প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার লিখেছেন যে তাহের প্রবাসী লিখেছেন, ধন্যবাদ বড় ভাই, ভালো লাগলো, শুভকামনা রইল সবার জন্য। তাহের প্রবাসী সম্ভবত বাংলাদেশে থাকে না এবং বাসুদেব দা বোধহয় পরিচিত, উনি সম্ভবত মিডল ইস্টে কোনো একটি কান্ট্রি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি দেশটির নাম বলতে পারছি না এই মুহূর্তে। অনেক ধন্যবাদ আপনাকে, আর সাথেই থাকুন। আচ্ছা, আমি এবার বিভূতিভূষণ মণ্ডলের কাছে আসবো। যে একজন দর্শক বলেছেন বা লিখেছেন কমেন্টসে যে যশোর এবং খুলনার ইতিহাস নিয়ে যদি আলোচনা করেন বিভূতিভূষণ মণ্ডল, তাহলে অনেক কিছু জানা যাবে। এবং এই বিষয়টি নিয়ে আমরা শুনছিলাম একটু আগে। তবে সেই আলোচনা যাওয়ার আগে আমি বিভূতিবাবুর কাছে একটু প্রশ্ন রাখবো। সেই প্রশ্নটি হলো এরকম যে বিভূতিবাবু তো বিএল কলেজে, বিএল বিশ্ববিদ্যালয় কলেজ, যেটা বরজলাল বিশ্ববিদ্যালয় কলেজ, খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, উনি ওখানে পড়াশুনো করেছেন। এবং এই সময় তিনি অধ্যাপক সাধন ঘোষ, স্বনামধন্য প্রফেসর বাংলা বিভাগের এবং খুলনা বেতারের এ গ্রেডের রবীন্দ্রসঙ্গীত শিল্পীও ছিলেন, এখনও আছেন স্যার। এবং অধ্যাপক কায়কোবাদ স্যার, অধ্যাপক ডক্টর হাবিব রহমান, অধ্যাপক বজলুল করিম, যিনি বি করিম নামে পরিচিত ছিলেন, অধ্যাপক মুক্তি মজুমদার, ওনাদের সান্নিধ্য আপনি পেয়েছিলেন। তো আপনার গবেষণার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে ওনাদের কি কোনো প্রভাব আছে বা আপনি তাদের দ্বারা কি প্রভাবিত হয়েছিলেন? সংক্ষেপে একটু বলবেন। ঈশান, আপনি যেসব শিক্ষকের নাম উল্লেখ করলেন, আমি মনে করি যে বিএল কলেজের শতবর্ষের ইতিহাসে যারা শিক্ষক হিসেবে এসেছেন তাদের মধ্যে এই শিক্ষকের অবস্থান একটা বিশিষ্ট জায়গা দখল করে থাকবে। তো সাধন নিশ্চয়ই। স্যার, আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমাদের কাছে খানিকটা সেই নায়কের মতো, একটা স্বপ্ন পুরুষের মতো ছিলেন। তো যেহেতু আমরা তখন সদ্য স্কুল পাশ করে কলেজে গিয়েছি, তো সেই সাহস আমাদের ছিল না যে স্যারের খুব কাছাকাছি হই, তার সঙ্গে ঘনিষ্ঠ হই। তো দূর থেকে যতটুকু দেখতাম, তো একেবারে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতাম। তার হাঁটা চলা, কথা বলার ভঙ্গি সবকিছুই যেন অপূর্ব একটা শিল্পের উপস্থাপন তার মধ্যে আমরা দেখতাম। তো আপনি নিশ্চয়ই জানেন কিষান যে স্যার এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনি উল্লেখ করেছেন ডক্টর হাবিব রহমান স্যারের কথা। আমরা যখন ইন্টারমিডিয়েট পাশ করে গেলাম তার পরপরই হাবিব স্যার চলে গেলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে। তো তিনি চলে গেলেও তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা ছিল। তারপরে প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ এবং মুক্তি মজুমদার, এই দুজন শিক্ষক মনে পড়লে আমার প্রথমেই মনে পড়ে যে শান্তিনিকেতনে নরেন্দ্রদেব এবং রাধারানী দেবী অর্থাৎ অমর্ত্য সেনের স্ত্রী
নবনীত দেবসেনের মা এবং বাবা, সেই জুটির কথাই আমার মনে পড়ে যখন আমি কায়কোবাদ স্যার এবং মুক্তি মজুমদারের কথা মনে করি। প্রফেসর বি করিম স্যার, তিনি এখন একেবারেই বার্ধক্যে উপনীত, নানা রকমের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। তো এই হলো আমার স্যারদের সম্পর্কে প্রাথমিক একটা স্মৃতিচারণ, অর্থাৎ আমার শ্রদ্ধা জ্ঞাপনের একটি ব্যাপার। তো প্রভাবের কথা বললে অবশ্যই আমি বলবো যে এই মানুষগুলো আমাকে নানাভাবে পথ দেখিয়েছেন, আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন এবং নানা রকমের চিন্তার দরজা তারা খুলে দিয়েছেন, যে দরজা দিয়ে আমার অন্তরের মধ্যে প্রবেশ করেছে বাইরের আলো, বাইরের জ্ঞান, বাইরের নানা রকমের জীবন দর্শন। অর্থাৎ আমি আজকে যতটুকু হয়ে উঠেছি, কিছুই হতে পারিনি, তো পেছন ফিরে তাকালে যে মানুষগুলোর আশ্রয় প্রশ্রয় ভালোবাসা স্নেহ আমি অনুভব করি, তাদের মধ্যে এই মানুষগুলো অবশ্য অগ্রগণ্য। আমি অবশ্যই তাদেরকে সশ্রদ্ধ প্রণতি জানাই। আচ্ছা বিভূতি, আমি একটা কথা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বীর করিম স্যারের একটি বই পিএল কলেজের ইতিহাস, ফরজুলাল কলেজের ইতিহাস, এই বইটি আপনার সময়ে প্রকাশিত হয়েছিল, আপনি যখন স্টুডেন্ট ছিলেন। তো এই বইটি পরবর্তীতে আপনার একটা সৌভাগ্য হয়েছিল যে বীর করিম স্যারের সাথে কাজ করে বইটিকে আর একটু পরিমার্জন পরিবর্ধন করা। তো এই স্মৃতিটা আমাদের সাথে একটু শেয়ার করবেন, কেমন লেগেছিল এই কাজটি করতে? যে 2002 সালে যখন ব্রজলাল কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন চলছিল, তখন এই বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় এবং বইটি তখন বৃহৎ কলেবরে, আপনার 1000 পৃষ্ঠার মতো কলেবরে বইটি প্রকাশিত হয়। তো এই বইটি প্রকাশনার ক্ষেত্রে স্যারের সঙ্গে কিছুটা কাজ করার সুযোগ এবং সৌভাগ্য আমার হয়েছিল। সেটি আমার একটি পরম পাওয়া। অর্থাৎ স্যার নানা রকম ভাবেই আমার উপরে নির্ভর করতে শুরু করলেন, আমাকে আমার উপর আস্থা রাখতে শুরু করলেন, অর্থাৎ আমার কোনো পরামর্শও তিনি খুব আন্তরিক করলেন। এটি আমার জীবনের একটি পরম সৌভাগ্য বলবো। আর এই প্রসঙ্গে বলি যে 2002 সালে যখন ব্রজলাল কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন চলছিল, তখন আমি এবং বিকরিম স্যার কলকাতায় গেলাম ব্রজলাল চক্রবর্তীর বাড়িতে। তার কনিষ্ঠ পুত্র মধুসূদন চক্রবর্তী তখনও জীবিত ছিলেন, অশীতিপর বৃদ্ধ। তো আমরা তাদেরকে নিমন্ত্রণ করতে গেলাম এবং সে বাড়িতে আমরা 2 দিন অবস্থান করলাম এবং এটি স্যারের সঙ্গে আমার অন্যতম একটি মধুর স্মৃতি, যা আমার সারা জীবনের একটি সঞ্চয় হয়ে থাকবে। নিশ্চয়ই, নিশ্চয়ই, এটি অবশ্যই একটি স্মৃতিময় বিষয়। আর আপনি খুব সৌভাগ্যবান যে আপনি আপনার শিক্ষকদের সাথে পরবর্তীতে আপনি আবার কাজ করার সুযোগ পেয়েছেন। তো আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে যেমনটি আমাদের আশিস দা বলছিলেন একটু আগে যে নদী নিয়ে গবেষণা করছেন, কাজটি যদিও কঠিন তারপর উনি করছেন, কিন্তু এখানে কল্পনার তো কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যখন একটি ইতিহাস লিখবেন, নদীরও একটি ইতিহাস আছে, আমি জানি যে নদীরও একটি ইতিহাস রয়েছে, যদি রূপসা নদী বলেন তাহলে তার একটি ইতিহাস আছে। তো আপনি যখন খুলনা বা যশোরের ইতিহাস লিখবেন, এখানে কল্পনার তো কোনো সুযোগ নাই। আপনাকে সেই তথ্যপত্রগুলো সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে উপস্থাপন করতে হবে। তো আপনি যখন এই কাজটি করেছেন, আপনি একটি বই লিখেছেন আপনার নিজস্ব সৃষ্টি খুলনা এবং যশোরের ইতিহাস, তো এই কাজটি করতে যে আপনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন এবং কোন কোন জিনিসটা আপনাকে মুগ্ধ করেছে, আপনি একটু বলবেন? ভুল হচ্ছে, আমি যশোর খুলনার ইতিহাস বলে কোনো বই লিখিনি। এ বইটি লিখেছেন তো সতীশ চন্দ্র মিত্র, যিনি কমেন্ট করেছেন তিনি আসলে আচ্ছা আমার কাছে পরিষ্কার নয়। আচ্ছা আচ্ছা, তাহলে উনি বোধ হয়, আমিও ঠিক আপনি বিষয়টি শুনতে জানতাম না। পেয়েছেন? হ্যাঁ বিভূতি, আমি শুনতে পেয়েছি। কিষান, আপনি আপনি, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। আমি একটু আপনাকে বলে রাখি যে অতি সম্প্রতি আপনার একটি বই সম্পাদনা আপনি করেছেন, সেটি এবার 21শে বইমেলা এসেছে। বইটির নাম হলো স্বাধীনতা সংগ্রামে খুলনা, লেখক হচ্ছে অজিত কুমার নাগ। আপনি সেই বইটি নতুন করে সম্পাদনা করে আবার আপনি সম্ভবত দ্বিতীয় সংস্করণ আপনি বাজারে এনেছেন। তো এই বইটি কিন্তু খুব পাঠকপ্রিয় হয়েছে এবং এখানে তথ্যবহুল একটি বই। তো এই কাজটি সম্পর্কে আপনি আমাদের একটু বলবেন। এটা তো কবি প্রকাশনী থেকে সম্ভবত প্রকাশিত হয়েছে, একটু বলবেন আপনি? সম্পাদনা করার পিছনে আমার যে দায়বদ্ধ কাজ করেছিল তা হচ্ছে এই, যে ভারতবর্ষের মতো বৃহৎ একটি দেশের স্বাধীনতা সংগ্রামে খুলনার মতো একটি ক্ষুদ্র অঞ্চল কতখানি ভূমিকা রেখেছিল এবং খুলনাবাসীর সেই যে ত্যাগ, তাদের সেই যে গৌরব উজ্জ্বল অবদান, সেটিকেই চিত্রিত করেছিলেন অজিত কুমার নাগ তার এই স্বাধীনতা সংগ্রামে খুলনা বইটিতে।
এই বইটি প্রথম প্রকাশিত হয় 1984 সালে। তো এতগুলো বছরেও এই বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়নি, অথচ বিভিন্ন রকমের গ্রন্থে আমরা এই বইটির উল্লেখ পাই, তার উদ্ধৃতির ব্যবহারও পাই, কিন্তু এই বইটির চেহারা বেশিরভাগ মানুষের দেখার সুযোগ হয়নি। তো এমন একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বই যেটি লোক চক্ষুর আড়ালে থাকবে, অথচ ইতিহাস গবেষণায় যে বইটির ভূমিকা অনস্বীকার্য, সেই বইটি কেন প্রকাশিত হবে না, কেন সেটি পাঠকের কাছে পৌঁছাবে না? এই দায়বোধ থেকে পাশাপাশি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এটি একসময় অভিন্ন খুলনা হিসেবে চিহ্নিত করা হতো, কিন্তু স্বাধীনতা সংগ্রামে খুলনা এই বইটি কেবলমাত্র আজকের খুলনা নয়, সেই অবিভক্ত খুলনার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ধারণ করেছিল। যার ফলে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এই তিনটি জেলার স্বাধীনতা সংগ্রামের গৌরবজনক অবদানটি অজিত কুমার নাগ তুলে ধরেছেন। তো আমি যদিও আজকে খুলনাতে বসবাস করছি, আমার অরিজিনটা বাগেরহাটে, এবং অজিত কুমার নাগও কিন্তু বাগেরহাটের বাসাপাখির সন্তান। এই সব কিছু মিলিয়ে ব্যক্তিগত ভালো লাগা, ইতিহাসের প্রতি দায়বদ্ধতা, এই সব কিছু মিলিয়ে এই বইটি আমি দ্বিতীয়বার প্রকাশ করার একটা সিদ্ধান্ত নিই এবং সেটি আমি বাস্তবায়নের চেষ্টা করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। খুব তথ্যবহুল একটি আলোচনা করেছেন, আর আমার ওটা জানা ছিল না। আমি দর্শকদের কথা অনুযায়ী আপনাকে প্রশ্নটি করেছিলাম, আমি দুঃখিত। আর এখন আমি যাচ্ছি আশিসদার কাছে। আশিসদার কাছে একটু জানতে চাইবো যে আপনার আর একটি বই রয়েছে, গবেষণাধর্মী বই। সে বইটি হলো নদী, কৃষি, মৎস্য, উপকূল। আমি যখন এই বইটি পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আপনি একটি যোগসূত্র তৈরি করেছেন। খুব ভালো লেগেছে আমার বিষয়টি, যে নদী না থাকলে তো কৃষি থাকবে না। একটু একটু খেয়াল করলে দেখা যাবে নদী, কৃষি, মৎস্য। নদী না থাকলে কৃষি থাকবে না, কৃষিকাজ হবে না পানির অভাবে, এবং নদী না থাকলে মাছ থাকবে না। এবং যারা জেলে, এই জেলে সম্প্রদায়, তারা কর্মহীন হয়ে পড়বে এবং তাদের আর কাজ থাকবে না, তারা জীবিকা নির্বাহ করতে পারবে না, মৎস্যজীবী যারা। তাহলে নদীর সাথে কৃষি জড়িত, মৎস্য জড়িত এবং উপকূলীয় যে সকল কর্মকাণ্ড নদীকেন্দ্রিক হয়ে থাকে সেগুলো কিন্তু থাকবে না। দারুণ একটি ব্যাপার। তো আপনি এই যে গবেষণাটা করেছেন এবং কোন দৃষ্টিকোণ থেকে আপনি এই বিষয়টিকে দেখেছেন আশিস দাদা? হ্যাঁ দাদা, আনমিউট। হ্যাঁ বলুন। আমি আমি পূর্ববর্তী বক্তার বক্তব্যের একটু সূত্র একটু সংশোধন করে দিই। যিনি প্রশ্নটি করেছিলেন সতীশচন্দ্র সম্পর্কে, তিনি হলো খুলনা যশোরের ইতিহাসের লেখক সতীশচন্দ্র সম্পর্কে জানতে চেয়েছিলেন, তার সম্পর্কে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয়টি ওই স্বনামধন্য কয়েকজন শিক্ষকের কথা বলা হলো। আমার পরম সৌভাগ্য, আমি মাত্র মাস 3-4 জন্য কায়কোবাদ স্যারের সান্নিধ্য পেয়েছিলাম। উনি বিএল কলেজ থেকে বদলি হয়ে প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়, যেটা পিসি কলেজ নামে পরিচিত, ওই কলেজে গিয়েছিলেন। আমি পিসি কলেজের ছাত্র ছিলাম উচ্চ মাধ্যমিকে, তো আমি স্যারের সান্নিধ্য কিছুদিনের জন্য পেয়েছিলাম। এই জন্য আমি আজও নিজেকে ধন্য মনে করি। এবার আসি আপনার প্রশ্নে। আপনি যে বিষয়টি বলেছেন যে ওই নদী, কৃষি, উপকূল, হ্যাঁ, এই আমি মূলত বইটা এখনো মার্কেটে আসে নাই, আসবে খুব শীঘ্রই, চলে আসবে। লঞ্চিং না করে মার্কেটে দিব না, ইচ্ছা আছে। তো আমি এই বিষয়টিকে এই দৃষ্টিকোণ দিয়ে দেখার চেষ্টা করেছি যে আগে আমাদের জীবন, তারপর জীবিকা। জীবন এবং জীবিকা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা এখন এই করোনাকালীন সময়ে নানা ধরনের বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে শব্দ দুটি বারবার আসছে, জীবন। তো আমাদের বাঙালির, বিশেষ করে এই বাংলাদেশের মানুষের জীবন জীবিকার সঙ্গে নদীর সম্পর্কের কথা বলতে গেলে একটি মহাভারত রচনা হয়ে যায় বলে শেষ করা যাবে না। তবে আমি যে বিষয়গুলো দেখাতে চেয়েছি সংক্ষিপ্ত পরিসরে, সেটি হলো যে কিভাবে মানে নদীগুলো ধ্বংসের কারণে আমাদের কৃষিতে বিপর্যয় হচ্ছে, এবং এই কৃষিকে বাঁচায় রাখার জন্য নদীর বিকল্প হিসেবে, নদীর জলের বিকল্প হিসেবে আমরা বিদেশ থেকে মেশিনপত্র আমদানি করছি, ভূগর্ভে পানি তুলছি। এটা একটি আত্মঘাতী কাজ। ভূগর্ভের পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। আমরা ডিপ টিউবওয়েল বসিয়ে প্রতি বছর হিউজ পরিমাণ পানি তুলি, এর ফলে যে আমাদের একটি সুদূর প্রসারী স্থায়ী ক্ষতি হয়ে যাচ্ছে, সেইটি আমরা ভাবছি না। আমি সেইটাই দেখানোর চেষ্টা করেছি যে নদীগুলোকে রক্ষা করলে আমাদের কৃষিতে সেচ ব্যবস্থায় পানির অভাব অনেকাংশে পূরণ হবে। পাশাপাশি
আমরা যে এখন বিভিন্ন ধরনের মাছের চাষ করি, আমরা হাইব্রিড মাছ বলি বা বিদেশি মাছ বলি, যে যে ভাষায় ব্যবহার করি না কেন, চাষের মাছ বলি, এই যে আমাদের প্রাকৃতিক মৎস্যের যে আধার, নদ নদী এবং উন্মুক্ত জলসম্পদ, এগুলো আমাদের প্রাকৃতিক মৎস্যের আধার। এই নদীগুলোকে যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করতে পারি, বিলুপ্ত নদীগুলোকে যদি আমরা পুনরুদ্ধার করতে পারি, আবারও নদীগুলোর যৌবন ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের প্রাকৃতিক মৎস্যের উৎপাদন বহুগুণ বেড়ে যাবে। পাশাপাশি আমাদের উপকূলীয় যে এলাকা, বাংলাদেশের 1/5 এলাকা উপকূলীয় এলাকা হিসেবে ভূগোলে স্বীকৃত। 19টি জেলা, এই জেলাকে উপকূলীয় জেলা বলা হয়। এর মধ্যে কিছু জেলা আছে পরোক্ষ উপকূল, কিছু আছে প্রত্যক্ষ উপকূলীয় জেলা। যেমন যশোর নড়াইল পরোক্ষ উপকূলীয় জেলা, গোপালগঞ্জ পরোক্ষ উপকূলীয় জেলা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, খুলনা, সাতক্ষীরা এগুলো প্রত্যক্ষ উপকূলীয় জেলা। এই যে উপকূলীয় জনপদগুলো, এই উপকূলীয় জনপদগুলো রক্ষা করতে না পারলে আমাদের বড় ধরনের বিপর্যয় আসবে। উপকূলকে রক্ষা করতে না পারলে আমাদের সুন্দরবন রক্ষা হবে না। আমাদের সুন্দরবন হলো বাংলাদেশের রক্ষা কবচ। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য মায়ের ভূমিকা পালন করে আমাদের সুন্দরবন। সে সুন্দরবন কিন্তু আমরা সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য টেকসই কোনো পদক্ষেপ নিচ্ছি না। সুন্দরবন টিকে আছে মূলত প্রকৃতির উপর ভর করে। তো আমি আমার এই গবেষণাটার ভিতর আমি দেখাতে চাচ্ছি যে নদী সহ প্রাকৃতিক পানি সম্পদ রক্ষা করতে পারলে কিভাবে আমাদের কৃষি ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করা যাবে, কিভাবে আমাদের মৎস্য সম্পদকে আরো বেশি পরিমাণ মৎস্য সম্পদ আহরণ করা যাবে, কিভাবে আমাদের উপকূলীয় জনপদ এবং সুন্দরবন আমাদের সুরক্ষা হবে। এই বিষয়গুলোকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য এই দুরূহ কাজটি হাতে নিয়েছি। যদিও আমি তেমন কোনো পাকাপোক্ত গবেষক না, আমি চেষ্টা করছি আমার ক্ষুদ্র জ্ঞানে। হয়তো আমি শুরুটা করলে পরবর্তীতে কেউ হয়তো এটিকে আরো সামনের দিকে নিয়ে যাবেন। যেমন আমি নদীর কথা বললাম, এই বিভূতিবাবু, বাবলা দা, তাদের মতো লোকজন তারা এই নদী নিয়ে আরো হয়তো অনেক কিছু রচনা করবেন। এইভাবে আমি একটি সূত্রপাত করে যাচ্ছি। হ্যাঁ দাদা, অনেক ধন্যবাদ। এই হ্যাঁ অবশ্যই শুরুটা করা কিন্তু খুব দরকার, আর শুরু সবাই করতে পারে না, কারণ আগে আগে চলা কিন্তু খুব কঠিন। যে প্রথমে একজন শুরু করে দেওয়াটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাই। এবং আপনি দেখলেন যে আমাদের অনেক কমেন্টস এখানে আসছে। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি জ্যোতির্ময় সেন। দাদা লিখেছেন যে গ্রিন বাংলা চ্যানেলকে ধন্যবাদ এই ধরনের চমৎকার একটা আয়োজনের জন্য। ধন্যবাদ প্রিয় সঞ্চালক ঈশান হালদারকে। আমরা আজকে 3 জন গুণী আলোচকদের কাছ থেকে নদী, সংস্কৃতি সহ নানান বিষয় সম্পর্কে জানতে পারলাম। বিজ্ঞ আলোচক ত্রয়ীকে ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জ্যোতির্ময় দা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনি সাথে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আমি বাবলাদার কাছে আসবো। বাসুদেব দাদা, যে আমার প্রশ্নটি হলো যে বিখ্যাত কবিয়াল যারা আছেন আমাদের বাংলাদেশে বা ছিলেন, মোটামুটি আমাদের লোকজ সংস্কৃতির একটি বিশেষ অংশ জুড়ে রয়েছিলেন, এখনও আছেন। আমি একটু উল্লেখ করতে পারি, যেমন যশোরের নড়াইলের বিখ্যাত বিজয় সরকার, কবি বিজয় সরকার, আমাদের বাগেরহাটের ফকিরহাটের রসিক সরকার, ওনার বাড়ি হচ্ছে রামপাল। আবার নড়াইলের আরেকজন ছিলেন জারিগানের সম্রাট মুসলিম উদ্দিন বয়াতি, ওনার বাড়িও নড়াইল। তো এছাড়াও আরও রয়েছেন হরিবর সরকার, এবং রসিক সরকারের ছিল মণিশঙ্কর সরকারও কিন্তু গান করছেন। তো এছাড়াও আরও অনেক শিল্পীরা রয়েছেন। তো এই গানগুলো আমার কেন জানি মনে হয় আগের মতো আর নাই। এখন সেই শিল্পীরা ঠিক উৎসাহিত হচ্ছেন না, সেই কবি গানের আয়োজনটি হচ্ছে না। এখন কেন এটা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে? হয়তো একটা সময় পুতুল নাচের মতো এই জিনিসগুলো আমরা পাবো না। এই যে আপনি যেমন এই একটু আগে আমাদেরকে প্রতিবাদ করে শোনালেন, এটাও হয়তো আমরা এরকম শুনতে পারবো না। তো কেন এরকম হচ্ছে দাদা, সংক্ষেপে একটু বলবেন? ধন্যবাদ। কেন হারিয়ে যাচ্ছে এগুলো নিয়ে আমি যে কথাটি আমার মনে হয়, আমরা আমার সংস্কৃতি তথা লোকজ সংস্কৃতির এই ঐতিহ্যের কথা আমরা জানি না। আমাদের যে গর্ব এবং অহংকারের জায়গাগুলো আমরা আমাদের প্রতি সন্তানদের আগ্রহ নেই, এবং এই না জানার কারণে তারা মনে করে বাইরের সংস্কৃতি আমার সংস্কৃতি, বা এইটাকে কিছু করতে পারলে বোধহয় আমি দ্রুত
সামনে লাইমলাইটে চলে আসবো, এই ভ্রান্ত ধারণা থেকে আমার এই নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যকে তারা অগ্রাহ্য করছে। এবং এ বিষয়ে তাদের, এটা যে সারা পৃথিবীতে বাংলাদেশের লোকজ সংস্কৃতি একটি শক্তিশালী মাধ্যম বা একটি শক্তিশালী উপাদান হিসাবে চর্চিত হচ্ছে, এটা আমার সন্তানরা ধারণ করে না বুকের ভিতর, ফলে হারিয়ে যাওয়ার প্রথম এদিকটা। আর আরেকটা জিনিস হতে পারে বাণিজ্যিকীকরণ, কবিগান এর সাথে বাণিজ্য যুক্ত, কিন্তু এটা সারা রাত ব্যাপী। এটাকে আরো সংক্ষিপ্ত করা যায়। রবীন্দ্রনাথও একসময় অপছন্দ করেছেন কবিগানকে, কিন্তু পরবর্তীতে তিনি আবার এটাকে গ্রহণ করেছেন, কারণ এই কবিগানের একটি ধারার ভিতরে কবিগানের একটি অংশ ছিল খিস্তি খেল, যেটা রবীন্দ্রনাথ পছন্দ করেন না, এবং তারই উদ্যোগের কারণে বা তারই এই অপছন্দের কারণে কবিগানের নতুন একটি ফর্ম সৃষ্টি হয়, সেটা খিস্তি খেউর বর্জিত টপ্পা যুক্ত করে। কবিগানের ভিতরে আপনারা শুনেছেন দ্রুত কথা বলে, এটা হলে টপ্পা, খিস্তি খেউর বাদ দিয়ে। তো কিষানদা, আমার আজকে খালি মনে হচ্ছে যে প্রশ্নগুলো আপনি করছেন তার বিপরীতে মনে হচ্ছে আমার এই ঐতিহ্যের কথা মানুষের একটু জানানো দরকার, কারণ এটা তো কেন হারিয়ে যাচ্ছে, কেন জানি না, কোথায় আমার গর্ব, কোথায় অহংকার, এটা জানতে হবে কি না, এই বিষয়গুলো আমাকে একটু পীড়া দিচ্ছে। বসে বসে কথা শুনছি, তো আমি খুব ছোট ছোট করে যদি আমার ঐতিহ্য এবং আমার এই লোকজ সংস্কৃতির, কারণ লোকজ সংস্কৃতি এটি হলো সংস্কৃতির একটি জীবন্ত ধারা, এর ভিতর দিয়েই আত্মার স্পন্দন, প্রাণের স্পন্দন পাওয়া যায়। যেমন আপনি রাস্তা দিয়ে রূপবানের কোনো গান মাইকে আইসক্রিম বিক্রি করতে করতে যদি বাজায়, এটা আপনার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করে, কারণ এই সুর আমার নাড়িতে, কিন্তু আমি এটা মেলে দেখি না, উন্মোচন করে দেখি না, কিন্তু আমার ভালো লাগে, কেন জানি না ওইদিকে মনটা চলে যায়। রূপবানের সুর তো আহামরি কিছু নয়, কিন্তু কেন এটা হয়, আপনি মনে আছে দেবের মেয়ে জ্যোৎস্না, এই লোককাহিনীটি মানে এই উপমহাদেশে মার কাট বাংলাদেশ ছাড়িয়ে ভারতবর্ষেও তারা এটা নির্মাণ করতে বাধ্য হয়েছে। এই হচ্ছে আমার লোক আর সংস্কৃতির এত শক্তিশালী ধারা। এই লোকজ সংস্কৃতি যদি শক্তিশালী না হতো, আজকে আপনি আমি এটা জানতে পারতাম না, হারিয়ে যেত। তো আমার কাছে যদি আপনি অনুমতি দেন, আমি ছোট্ট ছোট্ট করে দুটো একটু উপস্থাপন করি, দু এক লাইন করে, কি বল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমাদের লোকজ সংস্কৃতির একটি ধারা জব গান, এটা 250 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। এটা আমার গবেষণা একটি কাজ, এটা একেবারে এই জনপদের কাজ। আমি কথা না বাড়িয়ে ছোট ছোট করে, পচার মা এবং পচার বাপ দুজনে খুনসুটি করতেছে। বেহান বেলায় খেতে যাব ও পচার মা, খুব আকাশ রাঙা হলো বিছেন ছাড়লি না, আলো কি ঘুমে যে পালো তোরে বুঝতে পারলাম না, এখন তলি হাল জুড়তি 7 বিঘে বুই হাতে, আর পরশু মহাজনের গরু ফিরে নয়ে যাবে, কহানে দড়ি খড়ি, কহানে হাইলো নড়ি, কহানে দড়ি খড়ি, কহানে হাইলো নড়ি, কহানে ফান্তা পচা খুঁজে পালাম না, আলো কি ঘুমে যে পালো তোরে বুঝতে পারলাম না। পচার মা বলছেন, বেন্নেশ্বর বেহান বেলা আর জ্বালায়ে না, এই বিছেন সাইডে উঠতেছি না, কয়ে দিলাম তা, খাওয়াবা গালে তুলে বিয়ে করার আগে কইলে, খাওয়াবা গালে তুলে বিয়ে করার আগে কইলে, সেই কথা কি এখন তোমার মনে পড়ে না, আলো কি গমে যে পালো তোরে বুঝতে পারলাম না। কি অপূর্ব, কি অপূর্ব। এরপরে আছে আমাদের অষ্টক গান, হালই গান,
কবিগান তো আছেই। আমি ছোট্ট একটু শোনানোর দুলান চেষ্টা করি। এই অষ্টক গান, এর ভিতরে কি প্রাণময় সুর! শোনা। ওঠো ওঠো ও প্রাণনাথ, উঠে ধরো গলা, জন্মাবধি পাইনি আমি অতীর কেমন জ্বালা, ওঠো ওঠো ও প্রাণনাথ, উঠে চলো বাড়ি। কাল সকালে লোকে বলবে বেহুলা করে রাড়ি, ওঠো ওঠো ও প্রাণনাথ, উঠে চলো বাড়ি। এ সুর কাকে স্পর্শ করবে না? কিন্তু আমরা এই আমার গর্ব বা অহংকারের এই সুর হারিয়ে ফেলছি, কারণ আমি আমার গর্বের জায়গাটিকে উন্মোচন করি না। তো এর আগে নিরঞ্জন দা একটা প্রশ্ন করছেন, নিরঞ্জন দা যুক্ত হয়েছে কলকাতা পশ্চিমবাংলার সোনারপুর থেকে। উনিও একজন গবেষক, কবি, উপন্যাসিক। উনি আব্দুল আলিমের সম্পর্কে জানতে চেয়েছেন। আমি দাদাকে বলছি, দাদা আব্দুল আলিম নিয়ে আমার ছোট একটা গবেষণা কাজ আছে, ভাটিয়ালির বরপুত্র আব্দুল আলিমের জীবন ও কর্ম, একটি গবেষণাধর্মী কাজ। আমি চেষ্টা করব আপনাকে কাজটি যদি আমি ভারতে আসি নিয়ে আসবো। এটা নিয়ে আলোচনা আর গেলাম না এই জন্য। ধন্যবাদ। অনেক দাদার ধন্যবাদ কোনো দাদা। প্রশ্ন কি? হ্যাঁ, আর আছে, আমাদের প্রশ্ন তো রয়েছে। আমরা একটু কমেন্টস দেখছিলাম যে পূর্বী মণ্ডল লিখেছেন যে বাবলাদার গান শুনবো বলে লিখতে চেয়েছিলাম, তার আগেই শুনলাম। হ্যাঁ, এটাই তো বড় পাওনা, যে লেখার আগেই যদি গান শোনা যায়। তবে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনাটি খুব জমজমাট হচ্ছে এই জন্য যে আমরা বাবলাদার গানও শুনছি, এদিকে আমরা আশিসদার নদী নিয়ে খুব ভালো কমেন্ট শুনছি। মানে একটা ভেরিয়েশন আছে আজকে অনুষ্ঠানে। আমার বন্ধুবার বিভূতি বাবুর অনেক গবেষণাধর্মী কঠিন কঠিন কথা শুনছি আমরা, যদিও উনি সহজভাবে কঠিন কথা বলতে পছন্দ করেন, সেটাই বলছেন। তো এই সব মিলিয়ে বেশ একটি সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এবং দর্শকরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ উপভোগ করছেন। এই যে বেশ সুন্দর লাগছে, এই জন্য সাথে আছি, ধন্যবাদ আপনাদের। এই যে অনেক কমেন্টস, এখন কত কমেন্টস পড়বো, আমাদের সময় তো একটি ব্যাপার রয়েছে। চমৎকার পরিবেশনা বাবলাদার। হ্যাঁ, তো এরকম অনেক কমেন্টস আমাদের রয়েছে, যে কত কমেন্টস আমরা দেখাবো। তো আপনারা সাথেই থাকুন। আমরা সব কমেন্টস আসলে সময়ের অভাবে পড়তে পারছি না, আমরা মনিটরে একটু দেখবেন, কারণ আমাদের আলোচনাটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হচ্ছে। আমি এবার বিভূতি বাবুর কাছে আবার একটু আসবো। দুঃখিত। যে বিভূতি বাবুর কাছে আমার একটু প্রশ্ন হলো যে একেবারে আদিকালের যে মহাভারত ছিল, সেই মহাভারতটি কিন্তু পদ্য ছন্দে লেখা ছিল। আপনি জানেন যে বিভিন্ন ছন্দ, কয়ার ছন্দ,
তারপরে আরো আরো ছন্দ। তো পরবর্তীতে কিন্তু এই মহাভারতটি কিন্তু অনুবাদ হয়েছে এবং গদ্য সাহিত্য অনুবাদ হয়েছে, পদ্যে নয়। এবং আপনি জানেন যে কালীপ্রসন্ন সিংহ প্রথম এই মহাভারত অনুবাদ করেন এবং এটি কিন্তু বহুল প্রচলিত হয়েছিল এবং প্রচার হয়েছিল এবং অনেক পাঠকপ্রিয় হয়েছিল। দর্শক বা পাঠক যারা রয়েছেন আমাদের সাথে আজকে রয়েছেন, অথবা যারা পড়াশুনো করেন এই বিষয়গুলো নিয়ে, আসলে আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে কবিতার থেকে গদ্যে কোনো কিছু প্রকাশ করলে সেটা কি বেশি পাঠক প্রিয় হয় বা দর্শক প্রিয় হয়, শ্রোতা প্রিয় হয়? আপনি কি মনে করেন? যে বাবলাদার সুরের পরে আমার আলোচনাটা অসুরের মতোই মনে হবে। তো ওটাই না। আর আমি আপনার প্রতি একটি অনুরোধ জানাবো, তা হলো এই যে আপনি বাবলাদাকে নিয়ে কোনো একটি সময়ে একটি একক প্রোগ্রাম করবেন, তাহলে স্যার বাবলাদাকেও যেমন জানতে পারবেন, তেমনি তার কর্মকাণ্ড সহ আমাদের লোক ঐতিহ্যের যে ধারা রয়েছে সে সম্পর্কে একটি চমৎকার ধারণা লাভ করবেন। আমি আশা করি হ্যাঁ, আপনি আমার এটি মনে আমার রাখবেন। হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ। আমার এই ইচ্ছাটি রইল। হ্যাঁ, নিশ্চয়ই আমরা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করবো। বালবাদাকে আমি বলবো যে আপনি তৈরি থাকবেন, যে কোনো মুহূর্তে হয়তো আপনার আবার একা আসতে হবে আমাদের এখানে। হ্যাঁ, বলুন বিভূতিবাবু। তো আপনি যে কথাটি যে প্রশ্নটি আমাকে করলেন সেই সূত্রে আমি বলি যে মানুষের মনে কিন্তু সুরের দোলাটি লাগে সবকিছুর আগে। ছন্দ, সুর, তাল, এই দোলাটি মানুষকে যত সহজে ছুঁয়ে যায়, ঠিক অন্য কোনো মাধ্যম মানুষকে তত সহজে স্পর্শ করতে পারে না। এ কারণেই দেখবেন যে একটি গানের আসরে যত সংখ্যক দর্শক শ্রোতার উপস্থিতি থাকে, একটি আলোচনা অনুষ্ঠানে তত সংখ্যক দর্শক শ্রোতার উপস্থিতি থাকে না। তো কালীপ্রসন্ন সিংহ যে তো মহাভারতটি অনুবাদ করলেন, সেই গদ্যটি আসলে সাধারণ মানুষের জন্য বোধগম্য ছিল না। সেটি কলকাতার উচ্চ শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষের কাছেই ওই মহাভারতটি গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে ওই মহাভারতটি পৌঁছাতে গেলে তাকে কিন্তু পদ্যের হাত ধরেই আসতে হয়েছিল। কারণ পদ্যের দোলা, ছন্দের দোলা মানুষকে খুব সহজেই আকৃষ্ট করে। মানুষ হাঁটছে, চলছে, হাত দোলাচ্ছে, সবকিছুর মধ্যে এক ধরনের দোলা বা ছন্দ অনুভব করে। তো যার ফলে গদ্যের চেয়ে আমি মনে করি যে পদ্য মহাভারতটি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল। এবং আপনি দেখেন যে মহাভারতের মধ্যে সেই যে দুটি অবিস্মরণীয় চরণ আমরা বলতে পারি, যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিদাস কাশিরাম। ধনে শনে পুণ্যবান। কাশিরাম। হ্যাঁ, দাস ধনে শনে পুণ্যবান। তো দেখুন কি চমৎকার একটি ছন্দের দোলা। তো প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখব যে গদ্যের তুলনায় পদ্যই মূলত মানুষকে খুব দ্রুত স্পর্শ করে, মানুষকে হৃদয়কে আলোড়িত করে এবং মানুষ সেটা সহজে ধারণ করতে পারে, গ্রহণ করতে পারে। তো আমি মনে হয় ব্যাপারটি আপনাকে বোঝাতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আর একটি প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে যে আপনি ঋষিকেশ হালদারের সাথে আপনার একটি আন্তরিকতা রয়েছে এবং আপনার ব্যক্তিগত পরিচয় রয়েছে। তার একটি কাব্যগ্রন্থ কাঁটাতারের বেহালা, এই কাব্যগ্রন্থটি আপনাকে উনি পাঠিয়েছেন। এখানে দেশভাগের পরে মানুষকে চলে যাওয়া, মানে আমি 47 সালের কথা বলছি, যে এরপরে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় চলে যাওয়া, এবং এইখানে একটি বেদনা, একটি কষ্টের খানিকটা মানে ইতিহাস এই বইয়ের ভিতরে প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। তো আমার প্রশ্নটি হলো যে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, যে এই যে আকুলতা দেশের প্রতি, আবার দেশ ছেড়ে চলে যাওয়া, কেনই বা চলে যাওয়া, কেনই বা আকুলতা, এই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন। যে দেশভাগ নিয়ে তো অনেক কাহিনী আছে, তা আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? যে ঋষিকেশ হালদার মূলত আমাদের বাগেরহাটের খাড়াসম্বল গ্রামের মানুষ। আপনি জানেন যে ফজলুল হকের মন্ত্রিসভায় সমবায় মন্ত্রী ছিলেন মুকুন্দ বিহারী মল্লিক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপকও ছিলেন। তো এই মুকুন্দ বিহারী মল্লিকেরও বাড়ি ছিল কিন্তু বাগেরহাটের খাড়াসম্বল গ্রামে, এবং ওই গ্রামেরই মানুষ ঋষিকেশ হালদার। তো তিনি বাগেরহাট কৃষি কলেজে লেখাপড়া করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তারপরে জীবনের কোনো একটি টানাপোড়েন থেকে তিনি দেশ ছেড়ে চলে যান, অথবা চলে যেতে বাধ্য হন, সেটাও বলা যেতে পারে। তো এই যে দেশ ছেড়ে যাওয়ার যে যন্ত্রণা, অর্থাৎ
1947 সালে যখন দেশভাগ হয়ে যায়, তখন লক্ষ লক্ষ মানুষ 14 পুরুষের ভিটে বাড়ি থেকে উৎখাত হয়ে, উদ্বাস্ত হয়ে এপার থেকে ওপার কিংবা ওপার থেকে এপারে এই যে স্থানান্তর করলেন, তাদের হৃদয়ের যে ক্ষত, তাদের যে হারানোর বেদনা, এটি দেশভাগের একটি অভিশাপ। এবং আমাদের দেশভাগের ভিত্তিতে যেসব সাহিত্য রচিত হয়েছে, কবিতা, উপন্যাস, গল্প, যা কিছু বলি না কেন, প্রসঙ্গত একটু বলি যে দেশভাগের বেদনা থেকে আমার একটি কবিতা সংকলন রয়েছে, তার নাম হচ্ছে ভাঙা বাংলার পদাবলী। তো এটিও কিন্তু আমার সেই দেশভাগের যন্ত্রণারই একটি ফসল। তো দেশভাগ কোনোভাবেই বাঙালির জন্য আশীর্বাদ নয়, এটি একটি চরম অভিশাপ। এবং বংশানুপরম্পরায় বাঙালিকে বহুদিন এই খেসারতটি দিতে হবে। অর্থাৎ দেশভাগের ফলে কেবলমাত্র একটি ভৌগোলিক সীমারেখাই ভাগ হয়নি, ভাগ হয়েছে মানুষের অন্তর, মানুষের সম্পর্ক, সৌহার্দ্য, বিশ্বাস। অর্থাৎ দেশভাগ মানুষকে একেবারে আদর্শ থেকে উৎখাত করেছে, শুধুমাত্র তার ভিটে বাড়ি থেকে উৎখাত করেনি। কাজেই দেশভাগের এই যন্ত্রণা কোনোভাবেই নিরসনযোগ্য নয়, এবং এটি বাঙালিদের জীবনে আরো যদি একটু বৃহৎ পরিসরে বলি, যে ভারতীয় উপমহাদেশে এই যন্ত্রণা আরো বহুদিন মানুষের অন্তরে, তাদের হৃদয়ে প্রবাহিত হতে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আপনার কাছে আর একটি প্রশ্ন আমি করবো, কারণ আমাদের সময় কম, তো আমি আশিস দাদার কাছে যাওয়ার আগে আপনার কাছে আরেকটি প্রশ্নের উত্তর শুনে তারপর যাচ্ছি, সংক্ষেপে উত্তরটা দেবেন। আমাদের বাংলাদেশে একটি সমস্যা রয়েছে, আপনি এটা জানেন যে কোনো কারণে হোক অকারণে হোক আমাদের একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটাকে নষ্ট করার একটি চেষ্টা করা হয়ে থাকে। যেমন কাজী নজরুল ইসলামকে অনেকবারই চেষ্টা করা হয়েছে সাম্প্রদায়িক করার জন্য, আবার রবীন্দ্রনাথ ঠাকুরকেও চেষ্টা করা হয়েছে সাম্প্রদায়িক করার জন্য। এছাড়া আরও অনেক বিষয় নিয়ে আমরা এটা দেখতে পাই, যেটা আমাদের জন্য সুখকর নয় এবং কোনো শুভ সংকেত নয়। এখন আমার একটি কথা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়ে থাকে যে উনি আমাদের বাউল যে সম্রাট লালন ফকিরের খাতা নিয়ে গিয়েছিলেন। একটি বাজে কথা বলা হয়ে থাকে, এটা আমি বলছি না লাইভে, যে খাতাটি নিয়ে গিয়েছিলেন, কীভাবে নিয়ে গিয়েছিলেন সেই কথাটি আমি বলতে চাচ্ছি না। এরকম বলা হয়ে থাকে যে এই খাতাটি তিনি আর ফেরত দেননি, বিধায় লালনের মৌলিক গানগুলো পাওয়া যায় না। তো এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অনেক গান লালন ফকিরের কাছ থেকে নিয়ে লিখেছেন। আবার আপনি জানেন যে আরেকজনও ছিলেন ওই সময়, যে উনি বোধহয় নামটা কি হরকরা, ঠিক আমার মনে পড়ছে না, এটা আপনি একটু বলবেন, যে ওনার কিছু গান রবীন্দ্রনাথ ঠাকুর গগন হরকরা ওনার গান রবীন্দ্রনাথ ঠাকুর অনুকরণ করেছিলেন এবং সেই সুরের জায়গায় কথা বসে অসাধারণ কিছু গান উনি তৈরি করেছিলেন। যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানটি একলা নিতাই গান থেকে নেওয়া, আমরা জানি। এরকম কাজ করেছেন। এখন আমার প্রশ্ন হলো যে এটি কেন, এবং আরও একটি প্রশ্ন আপনি উত্তর দেবেন সংক্ষেপে, যে এমনও আমরা শুনতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি আগে এই গীতাঞ্জলি কবিতাটি কাব্যগ্রন্থটি জমা না দিতেন তাহলে নজরুল ইসলাম নাকি নোবেল পেতেন। তো এই বিষয়গুলো কেন শুনতে হয়, এই বিতর্ক কেন, আপনি একটু সংক্ষেপে যদি আজকে বলতেন, যেহেতু বিষয়টি নিয়ে আপনি কাজ করছেন। সংক্ষেপে বলার কথা বলছেন বটে, কিন্তু এই বিষয়গুলো খুব সংক্ষেপে বলাটা মুশকিল। তো প্রথমেই আপনার প্রশ্নের জবাবে বলি যে কোনো গবেষক যদিও বলে থাকেন যে লালন ফকিরের জীবনের শেষ পর্বে তরুণ রবীন্দ্রনাথের দেখা হয়েছিল, যেমন মোহাম্মদ আব্দুল হাই ওই কথাটি বলেছেন, কিন্তু বিস্তৃত তথ্য প্রমাণ যেটা বলে সেটা হলো যে রবীন্দ্রনাথের সঙ্গে লালন ফকিরের আসলে দেখা হয়নি। তো রবীন্দ্রনাথ লালন ফকিরের আখড়া থেকে দুটো গানের খাতা নিয়ে গিয়েছিলেন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে লালনকে ভদ্র সমাজে তথা শিক্ষিত সমাজে অথবা বৃহৎ পরিসরে পরিচিত করিয়ে দেওয়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথের একক একটি অগ্রণী ভূমিকা রয়েছে। এবং রবীন্দ্রনাথই লালনের সেই খাতাগুলো নিয়ে নিজে কপি করেন, প্রবাসী পত্রিকায় সেই গানগুলো তিনি ছাপেন, এবং এই গানগুলো প্রবাসী পত্রিকায় ছাপানোর পাশাপাশি তিনি লালন ফকিরকে নিয়ে প্রবন্ধও লেখেন। তখন আপামর মানুষের, বিশেষ করে কলকাতার সেই ভদ্রজনের দৃষ্টি পড়ে লালনের সেই সঙ্গীত প্রতিভার দিকে অথবা তার সেই কর্মকাণ্ডের দিকে। এবং আপনি এও জানেন যে রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস গোরা, সেই গোরাতে লালন ফকিরের আদলে তিনি একটি বাউল চরিত্র নির্মাণ করেছেন, এবং সেখানেও কিন্তু লালন ফকিরের এই গানটি, যে খাঁচার ভিতর অচিন পাখি অমনে আসে যায়, এই গানটি কিন্তু ব্যবহার করেছেন।
তো লালনের প্রতি এত যার শ্রদ্ধাবোধ, এত কৃতজ্ঞতাবোধ, তিনি লালনকে চুরি করবেন, এটা আমার মনে হয় যে কোনো সুস্থ মানুষের পক্ষে বিশ্বাস করাটা সম্ভব না। এটি হয়তো রবীন্দ্র বিদ্বেষ থেকে অথবা রবীন্দ্র বিরোধীরা হয়তো এরকম। আর আপনি গগন হচ্ছেন যে গগন হরকরার একটি গান দিয়ে রবীন্দ্রনাথ প্রভাবিত হয়ে আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন, এ কথা সত্যি। আপনি এও জানেন যে রবীন্দ্রনাথের ভাঙা গান বলে একটি গানের ধারা রয়েছে। তিনি বিদেশের বিভিন্ন গানের সুর তিনি আত্মস্থ করেছেন, যেটিকে আমি কোনোভাবেই অনুসরণ বা নকল বলবো না। মুখস্থ একটা জিনিস, আত্মস্থ একটা জিনিস। তিনি সেগুলোকে আত্মস্থ করেছেন এবং সেই ধারায় তিনি গান রচনা করেছেন, যেগুলো তার ভাঙার গান নামে পরিচিত, এবং বহু সংখ্যক গান তার রয়েছে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে রবীন্দ্রনাথ যথাযথ সময়ে গীতাঞ্জলিটি অনুবাদ করে দাখিল করেছিলেন বলেই নজরুল ইসলাম নোবেল পুরস্কারটি পাননি। এটি একেবারেই একটি নির্বোধের মতো প্রশ্ন যারা করে থাকেন। এটা এই কারণে যে রবি ঠাকুর নোবেল পুরস্কার পেলেন 1913 সালে। আমরা খুব সহজে হিসাব করতে পারি, তখন নজরুল ইসলামের বয়স হচ্ছে মাত্র 14 বছর। তো তিনি তো তখন লেখালেখির জগতেই আসেননি। তো এরকম একটি তুলনা যারা টানেন, আমার মনে হয় যে তাদের কিছুটা মস্তিষ্কে সমস্যা রয়েছে। আর রবীন্দ্র এবং নজরুলের মধ্যে পরবর্তীকালে এত বেশি শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক ছিল, যেখানে এরকম প্রসঙ্গ টানা মানেই রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনকে অসম্মান করা। ধন্যবাদ কিশোর। অনেক ধন্যবাদ। আশা করি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিতর্ক যারা করতেন বা করেন তারা একটি সুন্দর তথ্য পেয়েছেন। আশা করি এই সকল বিষয় নিয়ে আমরা বিতর্ক এড়িয়ে যাব, কারণ ওনাদের সম্পর্কে এই কথাগুলো আমাদের পক্ষে শোভনীয় নয়, আমরা যারা কাজ করছি এবং যারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করে থাকি। অনেক ধন্যবাদ বিভূতিভূষণ মণ্ডল একটি সুন্দর তথ্য দেওয়ার জন্য। এবার আমি আশিস কুমার দে আপনার কাছে আসছি। দাদা, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার একটি গ্রন্থ রয়েছে, এটাও গবেষণাধর্মী গ্রন্থ, যে স্মরণীয় বরণীয়। এই গ্রন্থটির প্রথম খণ্ড সম্ভবত বাজারে এসছে অথবা আসেনি, আপনি একটু বলবেন তো এটা, এই কাজটা কোন দায়িত্ববোধ থেকে আপনি করছেন এবং এটা কত পর্ব হতে পারে, একটু সংক্ষেপে বলবেন দাদা। হয়নি, আশা করছি ঈদের পরে ছাড়বো, কারণ ঠিক ঈদের আগ মুহূর্তে মানুষের বইয়ের দিকে নজর একটু কম থাকবে। তারপর একটি লকডাউন চলছে করোনা পরিস্থিতিতে, যে কারণে আমি আশা করছি যে ঈদের পরে এটি লঞ্চিং করব। আমার এই বইটি লেখার মূলত উদ্দেশ্য, আমরা অনেককে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছি, আর এই বইটি লেখার ক্ষেত্রে আমি উদ্বুদ্ধ হয়েছি মূলত 2013 সালে হেফাজতে ইসলাম নাম করে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যখন ঢাকাতে লঙ্কাকাণ্ড করার পর তারা দাবি তুলল বেশ কিছু অযৌক্তিক দাবি, এবং তাদের দাবিকে আনুষ্ঠানিকভাবে না মানা হলেও অনানুষ্ঠানিকভাবে তাদের ফর্মুলা অনুযায়ী আমাদের পাঠ্যপুস্তক থেকে অনেক বিদগ্ধ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এটি আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে। আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমি ফিল করেছি। আরেকটি বিষয়, আর দুটি বিষয়, একটি হলো আমার যিনি রাজনৈতিক শিক্ষাগুরু কমরেড রতন সেন, তার হত্যা মামলার যখন বিচার হলো না, তখন মনে করলাম এই ধরনের মানুষের স্মৃতি এক সময় ম্লান হয়ে যাবে। যেমন আমাদের দেশের তরুণ প্রজন্ম জানে না বিনয় বাদল দীনেশ বাংলাদেশেরই সুসন্তান, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা কি বিরচিত ভূমিকা রেখে শহীদ হয়েছিলেন। এরকম অনেক অজস্র নাম রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম কারিগর কমরেড মনি সিং, অ্যাডভোকেট মনোরঞ্জন ধর, তাদের নামও কিন্তু ইতিহাস থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা জানি না হাজী মোহাম্মদ মহসিন শিক্ষাক্ষেত্রে কি পরিমাণ অবদান রেখেছেন। তার সেই মহসিন ফান্ড, মহসিন ট্রাস্ট, যেটা এখন অবদান রেখে চলেছে, নতুন প্রজন্ম জানে না হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে, হাজী দানেশ সম্পর্কে জানে না, ঐতিহাসিক তেবাগা আন্দোলনে হাজী দানেশের কি অবদান ছিল। এই যে এরকম বিভিন্ন পর্যায়ের লোক আছে, হাজী দানেশ, রতন সেন শুধু না, অজস্র মানুষ আছে, তাদের বিরচিত অবদান সম্পর্কে নতুন প্রজন্ম যেহেতু জানে না, পরবর্তী প্রজন্ম হয়তো তাদের নামও কখনো শুনবে না।
এই দৃষ্টিকোণ থেকে আমি ধারণা করেছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে পাকিস্তানি যে শাসন শোষণের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, বিরোচিত ভূমিকা রেখেছেন, দেশ গঠনে ভূমিকা রেখেছেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে, সমাজ ও সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য হোক, সংস্কৃতি হোক, রাজনীতি হোক, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্যই আমি এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছরকেই বেছে নিয়েছি। এই 50 বছর পূর্তিতে আমি প্রথম বইটিতে 50 জন এরকম বরণ্য ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী থাকবে এবং আমি আশা করছি 5 অথবা 6 খণ্ডে বইটি সম্পন্ন করতে পারবো এবং প্রতি খণ্ডে 50 জন করে বিশিষ্ট জনের সংক্ষিপ্ত জীবনী থাকবে। এটি আমার মূল উদ্দেশ্য, মূলত তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য, আমার ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার জন্য। অনেক ধন্যবাদ দাদা। আমরা একটা কমেন্টস দেখে আসি। আমরা সব কমেন্টস পড়তে পারলাম না, দুঃখিত, আসলে সময় নেই। তো সুকুমার বাগচি লিখেছেন, আশিস দা অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা জানাচ্ছি সাহস ভূমিকা রাখার জন্য। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে আশিস দা বাড়ি কিন্তু বাগেরহাট, সেই রয়্যাল বেঙ্গল টাইগার এলাকা, এবং আশিস দা কোনো সময় সত্যের কাছে কখনোই কম্প্রোমাইজ করেননি। হ্যাঁ, উনি সবসময় একটি কাজ করেছেন এবং আপনারা বোধহয় বুঝতে পেরেছেন এত সময় যে উনি কাদের কথা বলেছেন। এবং যারা এই ঘরানার লোক, যারা লেনিনকে বুকে লালন করে, যারা কি বলবো আর, মানে তাদের সাহসটা কিন্তু একটু অতিমাত্রা থাকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে ঘরানার লোক আশিস দা, তাতে সেই সাহসী ভূমিকা উনি রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে। সুকুমার বাগচি আমাদের সাথে ছিলেন এবং থাকবেন আশা করি। আমি এবার আসতে চাচ্ছি একেবারে অনুষ্ঠানে কিন্তু শেষের দিকে। আমরা খুব সংক্ষেপে কথা বলবো, আমাদের টাইম হয়তো আর মানে সর্বসাকুল্যে 5 মিনিট হয়তো আমরা টাইম পেতে পারি। তো আমি আসবো হচ্ছে বাবলাদার কাছে। যে দাদার কাছে প্রশ্নটি হলো যে আপনি সাম্প্রতিক একটি পোস্ট দিয়েছিলেন মমতাজকে নিয়ে, আমাদের বাংলাদেশের সাংসদ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, যে কি একজন শিল্পীর কি গুণ থাকলে উনি একটি উপাধি পেতে পারেন, একটি সম্মানসূচক ডিগ্রি পেতে পারেন। তো এই বিষয়টি নিয়ে আপনি একটু কথা বলবেন। আর আমার দ্বিতীয় একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনার 18টি গ্রন্থ, এর ভিতর বঙ্গের লোকসঙ্গীত নাম করে একটি বই রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসাবে পঠিত হয়ে থাকে। তো এই যে দুটি, এটি অবদান, আপনার একটা বড় অবদান আমি মনে করি। তো এই দুটি বিষয় নিয়ে আপনি সংক্ষেপে বলবেন। দাবলাদা। ধন্যবাদ। প্রথমেই বিভূতিদাকে আমার বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি দাদার সাথে, যদিও আমার কোনো শত্রুতা নেই, বরং মিত্রতায় এত বেশি তিনি আমাকে দিয়ে একটি আলাদা অনুষ্ঠান করার অনুরোধ করেছেন। জানি না আমি তার যোগ্য কিনা, তো সেজন্য ধন্যবাদ। অনুষ্ঠান হোক আর না হোক, আমি খুব স্বস্তি অনুভব করছি। অনুষ্ঠানটি হবে লাইভ, আজকে জানিয়ে রাখলাম। আজকে আমাদের সাথে হাজার হাজার দর্শক রয়েছে, সবাই জেনে গেল অনুষ্ঠানটি হবে। তবে একটু সময় দিয়ে আমাকে, এই আপনার জন্য কাছে বিশেষ অনুরোধ। যাকে ও কথা থাক, আমার খুব স্বস্তির জায়গা আজকে, যেটা আমি খুব আনন্দিত বা প্রীত হলাম। আপনাকে ধন্যবাদ মমতাজের বিষয়টি উত্থাপন করার জন্য। বাংলাদেশের সবাই জানে মমতাজ রিকশা গ্যারেজ থেকে আজকে সংসদে, যে অবিবেচক এবং যে সমস্ত আহম্মক এই কথা বলে যে মমতাজকে সম্মানিত করা যাবে কি না, এমন প্রশ্ন যারা উত্থাপন করে, তাদের প্রথমেই বলি মমতাজের সেটুকু যোগ্যতা নিশ্চয়ই আছে যে একজন রিকশা গ্যারেজ থেকে শিক্ষাগত যোগ্যতা যত কম আর না থাকুক, স্বশিক্ষিত হয়, তিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের দেশের একটি রত্ন, বলে না রতনে রতন চেনে, তো তিনি মমতাজকে চিনতে ভুল করেন। মনে রাখতে হবে, মমতাজকে প্রথমবার সম্মানিত করার জন্য তিনি সংসদে নিয়ে এসছেন এবং পরবর্তী দুবার তার নিজ যোগ্যতায় তিনি তার নির্বাচিত এলাকা থেকে এখন অবধি তিনি
আমাদের মাননীয় একজন এমপি। মমতাজ যে বিষয়ে গান করে বা যে বিষয়ে তার দক্ষতা, বাংলাদেশ নয়, এই উপমহাদেশে আর দ্বিতীয় ব্যক্তি নেই মমতাজের সমকক্ষ। এবং তার যে, আমি কিন্তু 80-র দশকে মমতাজের ঘোর বিপক্ষে ছিলাম এবং আমি দারুণভাবে তাকে সমালোচনা করতাম এই কারণে তার গানগুলি। কিন্তু মমতাজ একজন শিল্পী হিসাবে বাংলাদেশে যে অবদান রেখেছে তার পায়ে হাত দিয়ে প্রণাম করা যায় নিঃসন্দেহে। ফলে তাকে যদি আমরা সম্মানিত না করতে পারি, এর লজ্জা, এর দুঃখ আমাদের চিরকাল থেকে যাবে। আমাদের অনতিবিলম্বে উচিত, যতটা সম্ভব দ্রুত উচিত, মমতাজকে দরকার হয় 5টা PhD ডিগ্রি দেন, 5টি ডিলিট ডিগ্রি দেন, কোনো আপত্তি নেই। সে এসবের অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, আমি যদি ওই যে একটা প্রবাদ আছে, কুকুরে করেছে কুকুরের কাজ, কামড়ে দিয়েছে পায়ে, আমি এ সমস্ত কথায় যেতে চাই না। মমতাজ বাংলাদেশের ভিতর একটি রত্ন এবং অপ্রতিদ্বন্দ্বী একজন গুণী। তার সমকক্ষ তার ক্ষেত্রে সঙ্গীত বিষয়। তিনি একটি লাইভ। হ্যাঁ দাদা একটু সংক্ষেপে করতে হবে। আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল আমার, যে আপনার একটি বই রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসেবে পঠিত হয়, আপনি একটু বলবেন আমি সংক্ষেপে? হ্যাঁ, আমি বইটি দেখাই আপনাদের। দক্ষিণবঙ্গের লোকসঙ্গীত, এই বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত। বইটি বাংলা একাডেমির বেস্ট সেলারের দ্বিতীয়, মানে 2 নম্বরে আছে বইটি, বেস্ট সেলার বুকের 2 নম্বরে। এতে আমি খুব সংক্ষিপ্তভাবে বলি, যে বিষয়গুলি আছে সেটা হলো, আমাদের একসময় বলা হতো যে খুলনার নিজস্ব কোনো সংস্কৃতি নেই। তো এই বইটি প্রথম খুলনার নিজস্ব সংস্কৃতি আছে, এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই সম্মতি আদায় করতে সক্ষম হয়েছে। এতে আছে বাসবসতি অংশ, জব গান, হালই গান, অষ্টক গান, বালা গান, কিসা, পট গান, ভাটির গান বা ফুল ভাটানের গান, ঘাপির গান বা গাছির গান, কবি গান, আঞ্চলিক শব্দের অর্থ, গ্রন্থপঞ্জি, চিত্রাবলী। তো আমি বলেছিলাম শুরুতে আমি একজন খুলনা প্রেমিক। আমার খুলনার এই নিজস্ব লোকজ সংস্কৃতির ধারা হারিয়ে যাবে এ হতে পারে, সেই চ্যালেঞ্জ থেকে এই বইটি, এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বললাম স্বীকৃতি অর্জন করতে সমর্থ হয়েছে। আমি এখন গর্ব করে বলতে পারি আমার খুলনার নিজস্ব লোকজ সংস্কৃতি আছে, নিজস্ব সংস্কৃতি আছে। আমি কোনো অনুর্বর জায়গার মানুষ। ধন্যবাদ এই বিষয়ে। এবার বিভূতিদার প্রসঙ্গে আসি। লালন এবং রবীন্দ্রনাথকে নিয়ে বিভূতিদার যথাযথ বলেছেন। আমি আরেকটি প্রসঙ্গ না টাচ করলেই নয়, কিষানদা অনুমতি না দিলেও আমি বলবো। সেটা কোনো অর্বাচীন এই প্রশ্ন উত্থাপন করে যে জাতীয় সঙ্গীত কেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন রবীন্দ্রনাথের লেখা হবে। এই অর্বাচীনরা জানে না জাতীয় সঙ্গীতের জন্মের ইতিহাস। রবীন্দ্রনাথ এই গানটি এইভাবে কিভাবে সৃষ্টি হলো, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে এই চিন্তায় উনি লেখেন। বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গানটির ইতিহাস সম্পর্কে নিশ্চয়ই জেনেছেন। তিনি এই গানটিকে জাতীয় সঙ্গীতের বানানোর প্রস্তাব দেন। দাদা বলেছেন, আপনিও কিষানদাও বলেছেন, গগন হরকারার একটি গান, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। গগন হরার এই গানকে রবীন্দ্রনাথ দেখলেন শব্দ চয়নে কিছু সমস্যা, উনি কৃতজ্ঞতা জানিয়েই সেখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে আরো কয়েক ধাপ উপরে উঠালেন এবং এই গগন হরাকে সারা বিশ্বে পরিচিত করে তুললেন। আমরা এই কারণেই গগন হরকারা কুষ্টিয়ার
একজন বাউল এর সম্পর্কে জানতে পারি। এটি আমার নিজস্ব সংস্কৃতি, আমার বাংলাদেশের সংস্কৃতি। রবীন্দ্রনাথ শুধু আমাকে হ্যাঁ কথাটি দিয়েছে। হ্যাঁ দাদা দাদা ধন্যবাদ। আজকে আর আর আমি আমরা আর আগাতে এক পারবো মিনিট না নেব, সামনে। এক হ্যাঁ আমি মিনিট নেব। শেষে শেষে বলবেন না এখন বলবেন? শেষে আপনার একটু হ্যাঁ, কথা থাকবে। কথা এক না, এক আচ্ছা বলুন বলুন। এই লালনের গান নিয়ে, হ্যাঁ লালনের বলুন। অজস্র গান আছে, সুর হয়নি। তো এই যে চুরির বিষয়টি, আমি একটি গানে সুর করেছি, এটি বেতারে বাজে। হুম, তো এটাকে কি চুরি বলবো? নিশ্চয়ই না, কারণ আমি কৃতজ্ঞতা সহকারেই সুরটি করেছি। আলোকের মানুষ আলোকেতে রয় রে, আলোকের মানুষ। লালনের গান কেউ সুর করেনি, আমি করেছি বেতারে বাজে। আমি লালনের কাছে, মানে আমার জীবন ধন্য হয়ে গেছে যে লালনের একটি গানে আমি সুর করতে পেরেছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা। অনেক সুন্দর কথা বলেছেন। আসলে আমার খুব ইচ্ছে করছে যে আলোচনাটি আরো খানিকটা এগিয়ে নিয়ে যায়, কিন্তু আমাদের সময় অনুমতি দিচ্ছে না। আমাদের একটি নির্দিষ্ট সময় ফ্রেমে বাঁধা থাকে অনুষ্ঠানগুলো। তো একেবারে শেষে আমি বিভূতির কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আমাদের বাংলা একাডেমি থেকে যে ২১শে বইমেলা হয়, সেই বইমেলায় যতগুলো বই আসে সেখানে আমরা দেখি যে অনেক বই বানান ভুলে ভরা। এটা নিয়ে খুব মুশকিল। একটি কবিতার যদি ২টা শব্দ বা ৩টি শব্দ বানানে ভুল থাকে, ওই কবিতাটার অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়। এখন আমার প্রশ্নটি হলো যে এটি দেখার দায়িত্ব কার? সাইনবোর্ডে বানান ভুল আমি মেনে নিলাম, বাসে লেখা আছে ওটা বানান ভুল আমি মেনে নিলাম, কিন্তু বাংলা একাডেমি থেকে যে বইগুলো প্রকাশিত হচ্ছে বিভিন্ন প্রকাশনী থেকে, তো এটি কেন ভুলে ভরা থাকবে? এটার দায়িত্ব কি বাংলা একাডেমির, নাকি প্রকাশকের, নাকি লেখকের? আপনি একেবারে সংক্ষেপে একটু বলবেন। সমস্যা রয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, আপনি একটা বলছেন যে বাংলা একাডেমির বই থেকে প্রকাশিত বইয়ের ভুলের ব্যাপার বলছেন, আবার অন্য প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের ভুলের ব্যাপার বলছেন। আমি এখন কোন দিকে যাব? হ্যাঁ আমি আমি যদি আপনি দুটো দুটি নিয়েই নিয়ে বলি বলবেন। তাহলে হ্যাঁ দুটি নিয়ে বলবেন। হ্যাঁ, আপনি দুটি আচ্ছা, নিয়ে বলবেন। যে বাবলাদার যে বইটি একটু আগে দেখালেন, যে বাংলা দক্ষিণবঙ্গের লোকসঙ্গীত, ওই বইটিতে হাজার খানেক ভুল আছে, যে বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত। আর বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানে যদি এরকম ভুল থাকে, সেখানে অন্য সাধারণ প্রকাশনীতে ভুল থাকবে, সেটা খুব স্বাভাবিক। আর একটি বই হচ্ছে এক সমন্বিত প্রক্রিয়া। সেখানে লেখক থাকেন, সেখানে কম্পোজার থাকেন, সেখানে প্রুফ রিডার থাকেন। তো প্রুফ রিডার যদিও বইটির বানান ভুলের ব্যাপারে তার একটি বড় দায়বদ্ধতা রয়েছে, পাশাপাশি বইয়ের যিনি লেখক তারও এই বানান ভুলের ব্যাপারে দায়বদ্ধতা রয়েছে। অর্থাৎ আমি বলবো যে প্রুফ রিডার এবং বইয়ের লেখক এই দুজনের সমন্বিত প্রচেষ্টাতেই একটি নির্ভুল বই বাজারে আসতে পারে বলে আমার ধারণা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে সংক্ষিপ্ত বলেছিলাম, আপনি সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। এবার আমি আশিদার কাছে আসবো। আশিদা, আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে আপনার এই গবেষণা নিয়ে, আপনাদের একটু সংক্ষেপে বলবেন। দাদা আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে, এখান থেকে আনমিউট করা যাচ্ছে না সম্ভবত। হ্যাঁ বলুন। আমার যে চলমান গবেষণা সেটি অব্যাহত রাখার আমি সর্বাত্মক চেষ্টা করব, এবং কথায় বলে না, ঘষতে ঘষতে পাথর ক্ষয় হয়। আমিও মনে করি যে এইটা চর্চা করতে করতে হয়তো এটা আরেকটু সমৃদ্ধ হবে। আর আরেকটি খবর, সেটি হলো আগেই বোধহয় বলেছি, আমার একটি উপন্যাস এবং একটি কাব্যগ্রন্থ জুন মাস নাগাদ প্রকাশ করার ইচ্ছা আমার আছে। বাকিটা আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা। আরেকটি বিষয় আমি 30 সেকেন্ডে সারি, যে বাংলাদেশের যে একটি বিখ্যাত বা নদী তিতাস, একটি নদীর নাম অদ্বৈত বর্মনের লেখা, যে ঋত্বিক ঘটক পরিচালনা করেছিলেন, ছায়াছবি বিখ্যাত। এই তিতাস নদী নিয়ে আমার একটি বিশেষ একটি সাহিত্যকর্ম করার ইচ্ছা আছে। সেটি হয়তো এবছর পারবো না, আগামী বছর, যদি আমি সুস্থ এবং স্বাভাবিক থাকি। জানি না, আমার অনেক শত্রু আছে। নদ নদী নিয়ে গবেষণা করতে গিয়ে একটি কায়েমি স্বার্থবাদী মহল আমার পিছে লেগে আছে। তারপরও আমি সাহসে ভর করে চলেছি, কারণ আমার সাংবাদিকতার গুরু প্রয়াত মানিক শাহ, আমার রাজনৈতিক গুরু রতন সেন। ফলে মৃত্যু আমার কাছে খুব বেশি যে ভয়ের আমি এটি মনে করি না। তবে যদি সুস্থ স্বাভাবিক থাকি, আমার এই কর্মগুলো চলবে, এবং আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে বাংলাদেশের নদ নদী প্রাকৃতিক সম্পদের। ধন্যবাদ। আচ্ছা, তো দাদা আজকে তো অনুষ্ঠান একেবারে শেষের দিকে। আপনি
শেষ কথাটি বলবেন কিনা দর্শকদের উদ্দেশ্যে, একেবারে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে যদি বলেন আজকে অনুষ্ঠান এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলা যে গ্রিন বাংলা চ্যানেল যে আয়োজনটি করেছে তাদের ইতিপূর্বেরও বিভিন্ন অনুষ্ঠান অত্যন্ত গঠনমূলক বলে মনে হয়েছে। দর্শকরা এই চ্যানেলের সঙ্গে থাকলে বিভিন্ন বিষয়ে তারাও যেমন বিভিন্ন বিষয়ের সম্পর্কে ধারণা পাবেন, পাশাপাশি আমরাও দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে উৎসাহিত হয়ে আর নতুন নতুন বিষয় তাদের সামনে হাজির করার চেষ্টা করব। এবং পরিশেষে গ্রিন বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং এই চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। অনেক ধন্যবাদ দাদা। আমরা এবার চলে আসবো আমাদের বাবলাদার কাছে। দাদা, একেবারে সংক্ষিপ্তভাবে আপনার অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, একেবারে সংক্ষেপে, সময় খুব কম। প্রথমেই গ্রিন বাংলা চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার, কারণ আমার মতো একজন মানুষকে, ক্ষুদ্র মানুষকে আপনারা নির্বাচন করায় আমি সত্যি কৃতজ্ঞ। আর অগণিত দর্শক যারা অনুষ্ঠান উপভোগ করেছেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং এই তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা। এরকম একটি চ্যানেল যদি বাংলাদেশে নিয়মিত চলতে থাকে তাহলে আমরা আজকে যে সংকটের কথা আলোচনা করলাম নিশ্চয়ই সোনালী সূর্য উদিত হবে। আমি এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বিশ্বাস বাবলাদাকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছে প্রায় 40,000 দর্শক দেশ এবং দেশের বাইরে। আমাদের একটু কাউন্ট আমরা দেখলাম, এটা হয়তো কালকে নাগাদ 50,000 প্লাস হবে। তো আমরা সবসময় দর্শকদের বলে রাখি যে আপনারাই আমাদের সম্পদ, আপনারা আমাদের অনুপ্রেরণার জায়গা, আপনারা সবসময় আমাদের সাথে রয়েছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। হাজার হাজার মেসেজ এসছে আমাদের মুঠোফোনে, যেটা আমি সময়ের অভাবে পড়তে পারলাম না। আর আপনারা তো দেখেছেন যে শুধুমাত্র প্যানেল থেকে সরবরাহকৃত মেসেজগুলো বা কমেন্টসগুলো আমরা পড়তে পেরেছি, আরও এর বাইরেও অনেক কমেন্ট ছিল যেগুলো আমরা পড়তে পারিনি। তো বিভূতিভূষণ মণ্ডল, আপনি সংক্ষেপে, একেবারে আমার আজকে অনেক প্রশ্ন ছিল, সে প্রশ্নগুলো আজকে আমি করতে পারলাম না সময়ের স্বল্পতার জন্য। আপনি একেবারে সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে এবং আজকে অনুষ্ঠান সম্পর্কে বলবেন। আর আমার বন্ধু সবসময় একটি কথা বলেন যে আমি বললে সে না করতে পারে না। আমি জোরাজুরি করি কিনা জানি না, তবে সে অধিকারটুকু আমি রাখি, এটা তো নিশ্চয়ই। যে এখন এই বিষয়টা নিয়ে আপনি একটু সংক্ষেপে বলবেন। এটিকে আমি সাধুবাদ জানাই এবং তার এই প্রয়াস অব্যাহত থাকুক। আর এতক্ষণ ধরে দর্শকরা আমাদের অত্যাচার সহ্য করেছেন, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি একটি কবিতার কথা মনে পড়ছে, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। তো গ্রিন বাংলা চ্যানেলের স্ক্রিনে বসে যিনি অনুষ্ঠান সঞ্চালন করছেন, সেই রাজার পিছনে যে রানী হাত নাড়াচ্ছেন, তার প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা। সকলের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলে রাখি যে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছিলেন আশিস কুমার দে, উনি সাংবাদিক, লেখক এবং গবেষক, ঢাকা, বাংলাদেশ। আর একটু জানিয়ে রাখি আশিসদা সম্পর্কে যে উনি দৈনিক আজকের সংবাদের বিশেষ সংবাদদাতা, এডিটর পিটিভি নিউজ, সাধারণ সম্পাদক গ্রিন ক্লাব অফ বাংলাদেশ এবং প্রধান সম্পাদক সাপ্তাহিক পাঠকের কথা। এছাড়াও আশিসদা আরও অনেক সংগঠন এবং কাজের সাথে জড়িত রয়েছেন। তো আমার আজকে খুব আনন্দের দিন যে আমি দাদা কাছকে পেয়েছি আমাদের সাথে। আজকে আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করতে পেরেছি। দাদা খুব স্বাচ্ছন্দ্যে এবং প্রাঞ্জলভাবে আজকে অনুষ্ঠানটি অংশগ্রহণ করেছেন এবং বলেছেন। আরও আমাদের সাথে যুক্ত ছিলেন বাসুদেব বিশ্বাস বাবলা, লোকজ সংস্কৃতি, ইতিহাস এবং সঙ্গীত গবেষক, খুলনা, বাংলাদেশ। উনিও সুন্দর উপস্থাপনা করেছেন এবং আজকে দর্শক শ্রোতা যারা রয়েছেন আমাদের সাথে, আশা করি লোকজ সংস্কৃতি নিয়ে বিভিন্ন বিষয় আপনারা জানতে পেরেছেন। এরপরে রয়েছে আমাদের সেই কঠিন ব্যক্তি, যিনি কঠিন এবং মানে সরল ব্যক্তি, বিভূতিভূষণ মণ্ডল। মানে উনি কঠিন কাজ করেন কিন্তু মনটা খুব নরম এবং সরল। বিভূতিভূষণ মণ্ডল প্রাবন্ধিক গবেষক এবং অধ্যাপক, খুলনা, বাংলাদেশ। তো এই তিনজন গবেষকের আজকে গঠনমূলক আলোচনা এবং সবথেকে মজা লেগেছে, আমরা উপভোগ করেছি সেটা হচ্ছে বাসুদেব বিশ্বাস বাবলাদার প্রতিপাঠ সহ আঞ্চলিক ভাষায় আমরা যে গান শুনলাম, এটা দর্শক প্রিয় হয়েছে, শ্রোতা প্রিয় হয়েছে এবং এর জন্য স্পেশাল ধন্যবাদ দাদাকে।
যে এই অনুষ্ঠানটি একটি আলাদা মাত্রা পেয়েছে আজকে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আলোচনা করেছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। আপনারা যে যে ক্ষেত্রে কাজ করছেন সেই কাজ আরও সামনের দিকে এগিয়ে যাক, আপনারা আমাদের বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা রইল। আপনাদের সবাইকে গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু দর্শকবৃন্দ, আপনারা এত সময় আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠান দেখেছেন, অনুষ্ঠান উপভোগ করেছেন এবং কমেন্টস করেছেন, এর জন্য আপনাদেরকে আবারও গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এভাবে আমাদের সাথে থাকুন, যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং হ্যান্ড স্যানিটাইজার এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।